স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমি অ্যাকচুয়ালি পড়াবো ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি। তার লেকচার 1 হবে। আর ডেট হচ্ছে আজকে 19, তাই না? আচ্ছা, তার আগে একটু ডাউট ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তোমাদের যে জায়গাটা একটু অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে আমরা যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি করেছিলাম, রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে হচ্ছে জাস্ট ওই ডিপেন্ডিং অন দ্য কম্পোনেন্টস অফ মোমেন্ট অফ ইনার্সিয়া মলিকুলগুলো কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা যাচ্ছিল আর কি। সেইটা নিয়ে জাস্ট কিছু কিছু কথাবার্তা বলে। এই লিনিয়ার মলিকুল কাউকে কাউকে বলছো, কাউকে বলছো সিমেট্রিক টপ, কাউকে অ্যাসিমেট্রিক টপ, কাউকে স্পেরিক্যাল টপ বলছো। এই ক্লাসিফিকেশনগুলো কিসের রেসপেক্টে হচ্ছে আর কি, সেইটা নিয়ে জাস্ট দু চারটে কথাবার্তা বলা। দেখো, আমি জাস্ট মানে শুরুটাকে করতে হবে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া দিয়ে। মোমেন্ট অফ ইনার্সিয়া সেটাকে আই দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে তো। এটা বাই ডেফিনেশন হচ্ছে সামেশন ওভার আই এম আই আই এর স্কয়ার। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো একটা বডি আছে, একটা বডি, এই বডিটাকে তুমি কতগুলো মাস পয়েন্টের কম্বিনেশন ধরে নাও। এটা মাস পয়েন্ট আর কি। এটা 1 নম্বর মাস, এটা 2 নম্বর, হ্যাঁ এটা হয়তো 3 নম্বর, ইত্যাদি 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 আর কি। আচ্ছা, এবারে ধরে নাও এই বডিটা একটা অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে এই বডিটা। এবার এই অ্যাক্সিসটাকে, এই যে মাস পয়েন্ট তার দূরত্ব ধরে নাও r1, আর এই মাসটা হচ্ছে ধরে নেবে m1। হ্যাঁ, আচ্ছা এই মাসটা যদি m2 হয় তার দূরত্ব ধরে নাও r2। এখানে মাসটা যদি m3 হয় তার দূরত্ব ধরে নাও r3, ইত্যাদি ইত্যাদি। তাহলে তুমি যখন মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে লিখবে সেটা হচ্ছে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস, মানে এই বডিটা নিশ্চয়ই বুঝতে পারছো ইনফাইনাইট নাম্বার অফ মাস পার্টিকেলস দিয়ে এটা তৈরি হয়েছে আর কি এইটা। এবং সেইটাকে তুমি শর্ট হ্যান্ড নোটেশনে সামেশন ওভার আই এম আই আর আইটা স্কোয়ার এই হিসেবে লিখছো। তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এই যে মোমেন্ট অফ ইনার্সিয়া, যে জিনিসটা অ্যাকচুয়ালি রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা রোটেশনাল এনার্জির জন্য ভীষণ এসেন্সিয়াল একটা কোয়ান্টিটি আর কি। মানে দেখবে যে লিনিয়ার মোশনের ক্ষেত্রে মাস যে রোল প্লে করে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনার্সিয়া একই রোল প্লে করে। ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা বলছি যে এই যে বডিটা, এই বডিটা ক্যারেক্টারাইজ হবে এই মাস পয়েন্টগুলো m1 m2 m3 ইত্যাদি দিয়ে। কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়া বলতে গেলে শুধুমাত্র এই বডিটা বা মাস পয়েন্টসগুলো তার ডিস্ট্রিবিউশন এটা বললেই যথেষ্ট নয়। তার সঙ্গে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে r1 r2 r3 ইত্যাদিগুলো, অর্থাৎ কোন একটা অ্যাক্সিসের সঙ্গে তার দূরত্বটা। আর এবারে অ্যাক্সিসটা আমি এইখানে না নিয়ে যদি আমি একটু ডান দিকে নিতাম বা একটু দূরে নিতাম বা বডির মাঝখান দিয়ে নিতাম, তাহলে r1 r2 r3 এই ডিস্টেন্সগুলো পাল্টে যেত। ডিস্টেন্সগুলো পাল্টে গেলে হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়াটা পাল্টে গেত। তার মানে এটা দাঁড়াচ্ছে যে মোমেন্ট অফ ইনার্সিয়া নট অনলি ডিপেন্ডস অন দ্য বডি বাট অলসো ইট ডিপেন্ডস অন দ্য চয়েস অফ এ পার্টিকুলার অ্যাক্সিস। তারপরে এটা দাঁড়াচ্ছে যে মোমেন্ট অফ ইনার্সিয়া depends on the choice of axis about which the body molecule হলে মলিকুল আর কি, মলিকুল রোটেটস। একটা পার্টিকুলার অ্যাক্সিস, যে অ্যাক্সিসের অ্যাবাউটে বেসিক্যালি সে রোটেট করছে, সেই অ্যাক্সিসটাকে ফিক্স করা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট।
যেমন লিনিয়ার মোশনের ক্ষেত্রে একটা পার্টিকেল যে কোনো ডিরেকশনে যেতে পারে, কিন্তু যে কোনো ডিরেকশনে গেলেও আমি তার তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস কনসিডার করতে পারি। যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তিনটে পারপেন্ডিকুলার অ্যাক্সিস এক্স, ওয়াই এবং জেড, এবং দেখবে যে ভেলোসিটি বা আরো যে সমস্ত কোয়ান্টিটিগুলো, মোমেন্টাম, সেই সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোকে তুমি জাস্ট তিনটে কম্পোনেন্টে রিজলভ করতে পারো, একটা এক্স ডিরেকশন বরাবর, একটা ওয়াই ডিরেকশন বরাবর, একটা জেড ডিরেকশন বরাবর। একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এটা করতে হয়। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে এই যে তিনটে অ্যাক্সিস, মানে এই যে বলেছি যে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ডস করছে অন দ্য চয়েস অফ অ্যাক্সিস, তুমি এই যে অ্যাক্সিসটা এখানে আমি কনসিডার করেছি, এই অ্যাক্সিসটা তো অ্যাক্সিসের পজিশনটা একটা ইনফাইনাইট পসিবিলিটি হতে পারে। তো এই যে অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসটা তোমার ইনফাইনাইট পসিবিলিটি থাকতে পারে, তাই না? তাহলে এবারে আমি এই অ্যাক্সিস চুজ করার সময় কি রেস্ট্রিকশন নেব? প্রথম কথা হচ্ছে যে আমি যেহেতু রোটেশন নিয়ে শুধুমাত্র ইন্টারেস্টেড, তোমাকে দেখতে হবে যে রোটেশনের সঙ্গে সঙ্গে যাতে ট্রান্সলেশন না হয়। আচ্ছা, রোটেশনের সাথে সাথে যদি ট্রান্সলেশন হবে না, এটা তুমি গ্যারেন্টি করতে চাও, তাহলে অবশ্যই অ্যাক্সিসটা তোমার সেন্টার অফ মাস সেইটা দিয়ে পাস করতে হবে। তাহলে প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে যে দ্য অ্যাক্সিস, মানে আমি কি বলছি যে আমি শুধুমাত্র রোটেশনাল মোশনটা এখানে দেখতে চাইছি, আমি রোটেশনের সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন হয়ে যায় সেটা চাইছি না। এবারে এই যে অ্যাক্সিসটা আমি কনসিডার করছি যেটা বডি থেকে বাইরে আছে, তা যদি হতো তাহলে যখন রোটেট করছে, দেখো সেন্টার অফ মাসটা যদি আমার এই পার্টিকুলার পয়েন্টে থাকে, তাহলে ঘোরার পরে কিন্তু, ঘুরে যাওয়ার পরে এইটা কিন্তু অন্য জায়গায় চলে আসতো। তার মানে কি হচ্ছে, সেন্টার অফ মাসের একটা ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছিল, আর সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট হয়ে গেলে সেটাকে ধরতে হবে যে ওটা একটা ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। সেই জন্য প্রথম যে চয়েসটা সেটা হচ্ছে এই যে অ্যাক্সিস গুলো সেন্টার অফ মাস দিয়ে কেন পাস করে। তাহলে দ্য অ্যাক্সিস মাস্ট পাস থ্রু দ্য সেন্টার অফ মাস, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এবারে সেন্টার অফ মাস দিয়ে পাস করছে, যেটাকে তুমি অরিজিন বলতে পারো। এরকম কতগুলো অ্যাক্সিস আমি কনসিডার করবো? দেখো, ইন প্রিন্সিপাল হচ্ছে ইনফাইনাইট পসিবল অ্যাক্সিস তোমার হতে পারে। একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে তুমি ইনফাইনাইট পসিবল অ্যাক্সিস তুমি কনসিডার করতে পারো। কিন্তু যেমন করে তোমার ওই থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস তুমি কনসিডার করো, এবং যেটাকে মানে ভেক্টর ল্যাঙ্গুয়েজে তুমি বলতে পারো যে তিনটে পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর যদি ইউনিট ভেক্টরগুলো আই, জে এবং কে হয়, এই আই, জে, কে হচ্ছে বেসিস ভেক্টর দে ক্যান স্প্যান দ্য থ্রি ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস। তাহলে তারা একটা লিনিয়ার ভেক্টর স্পেস তৈরি করছে, যেখানে আই, জে, কে তিনটে অর্থোনর্মাল বেসিস এবং তারা ইন্ডিপেন্ডেন্ট, এবং এইটা দিয়ে তুমি দেখো যে কোনো থ্রি ডাইমেনশনাল ভেক্টরকে এক্সপ্রেস করতে পারছো। এখানে ঠিক একই রকম ভাবে যে দেয়ার আর থ্রি independent axis about which the molecule can rotate। আচ্ছা, এবারে এই যে তিনটে অ্যাক্সিস, সেই তিনটে অ্যাক্সিসকে অনেক বইয়ে জাস্ট এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস লেখা থাকে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস আমরা কিন্তু সেটাকে ধরবো না। এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস সেটা ট্রান্সকন্ডাল মোশনের জন্য ফিক্সড করে দেওয়া আছে। আমরা এই যে তিনটে অ্যাক্সিস, সেই তিনটে অ্যাক্সিস তারা ইন্ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, তাদেরকে মানে আমি জাস্ট এখানে এক্স, ওয়াই, জেড না ধরে আমি বললাম যে লেট দে আর এ, বি অ্যান্ড সি রেসপেক্টিভলি। এই অ্যাক্সিস গুলো আমি তাদের নাম দিচ্ছি এ, বি অ্যান্ড সি। ঠিক আছে, এ, বি অ্যান্ড সি। বা তুমি হয়তো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল না সি করে আমি এক কাজ করি, এটাকে স্মল এ, স্মল বি, স্মল সি লিখি। কারণ ক্যাপিটাল এ, ক্যাপিটাল সি, বি, ক্যাপিটাল সি এটা অন্য কাজে পরে ব্যবহার করব। ধরো তাদেরকে বললাম একটা এ অ্যাক্সিস, একটা বি অ্যাক্সিস, আর একটা ধরো তোমার সি অ্যাক্সিস। ঠিক আছে, তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস কনসিডার করছি অ্যাবাউট হুইচ দ্য মলিকুল ক্যান রোটেট। হ্যাঁ, মানে এবারে এই যেটা হয় যে তোমার অ্যাক্সিস গুলো ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তাদের যে পারপেন্ডিকুলার হতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু পারপেন্ডিকুলার ধরে নিলে না তোমার ক্যালকুলেশনে অনেক কিছু সুবিধা হয়। তোমার যেমন যে কোনো ওয়েভ ফাংশনের ক্ষেত্রে বা আরো অন্যান্য ক্ষেত্রে বা
ওই 3 ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসে তুমি দেখেছো যে যে তিনটে অ্যাক্সিস তুমি কনসিডার করছো, যে তিনটে অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরগুলো তোমার টোটাল ইউক্লিডিয়ান স্পেসটাকে স্প্যান করবে, তারা নন নেসেসারিলি পারপেন্ডিকুলার। যেমন আই জে কে, সেইটা দিয়েও যেমন তুমি এক্সপ্রেস করতে পারো, আবার আই তার সঙ্গে 1/√2 i প্লাস জে, তার সঙ্গে 1/√3 i প্লাস জে প্লাস কে, তা দিয়েও হচ্ছে তুমি 3 ডাইমেনশনাল স্পেসটাকে রিপ্রেজেন্ট করতে পারো। প্রথমটা হচ্ছে অর্থোগোনাল বেসিস, পরেরটা হচ্ছে নন অর্থোগোনাল বেসিস। সেখানে আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব বাধ্যতামূলক, পারপেন্ডিকুলার হতে হবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু পারপেন্ডিকুলার ধরে নিলে তোমার অনেক কিছু সুবিধা হবে, ভিজুয়ালাইজেশন ইত্যাদি ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে কি হচ্ছে, আমি তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস জাস্ট কনসিডার করতে পারবো, তাদেরকে যথাক্রমে নাম দিচ্ছি আইএ, আইবি এবং আইসি। আর তার সাথে এইটা বলছি যে মোমেন্ট অফ ইনার্সিয়া যেমন এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর যদি যদি কোনো একটা পার্টিকুলার পার্টিকেল আরবিট্রারি ডিরেকশনে মুভ করে, তার একটা ভেলোসিটি থাকে। এবারে এক্স ওয়াই এবং জেড কম্পোনেন্ট ওয়াইজ ভেলোসিটিগুলো আমি ইউ ভি ডব্লিউ ইত্যাদি লিখতে পারি। এখানেও ঠিক একই রকম হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া ডিউ টু রোটেশন about A, B and C axis are IA, IB and IC রেসপেক্টিভলি। ঠিক আছে, তাহলে আমি অ্যাক্সিসটা যেমন চুজ করলাম, তার মতো করে মোমেন্ট অফ ইনার্সিয়াগুলো একইও হতে পারে, আলাদাও হতে পারে। এক না আলাদা সেটা আমি এরপরে দেখছি। তিনটে অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়াগুলো যথাক্রমে আমি আইএ, আইবি এবং আইসি এইরকম ভাবে নাম দিচ্ছি। এবারে কথাটা হচ্ছে যে মলিকুলস ক্যান বি ক্লাসিফাইড according to relative values of IA, IB and IC। IA, IB, IC তাদের রিলেটিভ ভ্যালুর উপরে নির্ভর করে মলিকুলগুলোকে তুমি ক্লাসিফাই করতে পারছো। ঠিক আছে, আচ্ছা এবারে কত রকম ভাবে ক্লাসিফাই করতে পারছো? তার প্রথম একটা সিচুয়েশন আমি বলছি, লিনিয়ার টপ, লিনিয়ার মলিকুল, আর এখানে সময় লিনিয়ার টপ বলা হচ্ছে। টপ মানে লাট্টু থেকে টপটা এসছে আর কি। আচ্ছা আচ্ছা, লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে কি হচ্ছে একটু খেয়াল করে দেখো। ধরো আমি একটা লিনিয়ার মলিকুল কনসিডার করছি, এই ধরো এক্স ওয়াই একটা লিনিয়ার মলিকুল, ঠিক আছে তো এটা। আচ্ছা এবারে এই যে পার্টিকুলার মলিকুলটা, এর তিনটে অ্যাক্সিস আমাকে কনসিডার করতে হবে। হ্যাঁ, এ বি এবং সি, যে বরাবর আমি মোমেন্ট অফ ইনার্সিয়াগুলো ক্যালকুলেট করব। আচ্ছা আচ্ছা, প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা হচ্ছে এই যে এই অ্যাক্সিসগুলো আমি কি বরাবর ধরবো। আর অ্যাক্সিসগুলো কি বরাবর ধরবো, ধরার রাস্তাটা হচ্ছে যে প্রথমে একটা অ্যাক্সিস তুমি ফিক্স করে নাও, যে এ যেটা শুরু হচ্ছে, এ অ্যাক্সিস is the principal symmetry axis of rotation। মানে যদি মলিকুলে, দেখো অনেক সময় কিন্তু মলিকুলে কোনো সিমেট্রি নাই থাকতে পারে। যদি সিমেট্রি থাকে, হ্যাঁ, এ অ্যাক্সিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল সিমেট্রি অ্যাক্সিস অফ রোটেশন। যেটা একটা তোমার স্টিরিওকেমিস্ট্রি পড়েছো, সিএন অ্যাক্সিস তুমি জানো। এবারে কোনো একটা পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে একাধিক সিএন অ্যাক্সিস থাকতে পারে। তো একাধিক যদি সিএন অ্যাক্সিস থাকে, তাহলে যে অ্যাক্সিসটা তোমার হাইয়েস্ট ফোল্ড, এনটা যার বেশি, সেটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়। এবারে যদি তোমার হয়তো এমন দেখা গেল যে ওরকম একটা হাইয়েস্ট বলে কিছু ব্যাপারটা নেই আর কি, তখন তোমার যে অ্যাক্সিসটা ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস কন্টেন করবে, সেটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস ধরে নেওয়া হয় আর কি, তাই তো। তাহলে যেটা কথা হচ্ছে যে তোমাকে এ অ্যাক্সিসটা ইউজুয়ালি প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য রোটেশন এইভাবে ইউজুয়ালি বলেই লিখি। কারণ তোমার হতেই পারে যে কিছু কিছু মলিকুল যার ক্ষেত্রে কোনো সিএন অ্যাক্সিসই নাই আর কি, এরকম তো হতেই পারে মলিকুল, তাই না। তো তাদের জন্য তখন প্রিন্সিপাল অ্যাক্সিস খুঁজে পাবে না। তাহলে ইউজুয়ালি হচ্ছে এ অ্যাক্সিস
is usually the principal axis of rotation, এটা। আর B and C are mutually perpendicular and perpendicular to A axis। তাহলে মানে এ বি সি মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এগুলো কিন্তু মানে এই যে চয়েসটা, আমি একটা কথা বলি, এই চয়েসটা কিন্তু ইউনিক চয়েস নয়, এইটা হচ্ছে কনভেনশনাল চয়েস। এইটা তাদেরকে পারপেন্ডিকুলার ধরে নেওয়া টরে নেওয়া, এইগুলো কিন্তু সিম্পলি কনভেনশনাল চয়েস। আর তুমি চাইলে তাদেরকে নন অর্থোগোনাল হিসেবে ধরতেও পারো। তাহলে এইটা একটা মানে কি বলবো, একটা কনভিনিয়েন্ট চয়েস, মানে কনভেনশনাল অ্যাজ ওয়েল অ্যাজ কনভিনিয়েন্ট চয়েস হচ্ছে এইটা আর কি, যে এ বি সি তুমি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ধরো, আর এ অ্যাক্সিসটাকে ফিক্স করা হচ্ছে অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, এটা। তাহলে এবার এই যে মলিকুলটা আমি কনসিডার করেছি এখানে দেখো, তাহলে এই পার্টিকুলার কেসে লিনিয়ার মলিকুল যদি হয়, তাহলে এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা সি ইনফিনিটি অ্যাক্সিস, কারণ এই অ্যাক্সিস বরাবর ইনফাইনাইটেসিমাল অ্যামাউন্ট রোটেশন করলেও হচ্ছে তোমার আইডেন্টিক্যাল কনফিগারেশন তুমি ফিরে পাবে। সেখানে এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, সেখানে এই অ্যাক্সিসটাকে আমি যারা নাম দিচ্ছি তোমার এ অ্যাক্সিস, এটা। আর এবারে সেন্টার অফ মাস ধরো কোনো একটা জায়গা আছে, এইটা ধরো সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস যদি এখানে থাকে, তাহলে এই যে অ্যাক্সিসটা, এটাকে ডট ডট দিয়ে লিখলে ভালো, এই যে অ্যাক্সিসটা, ধরে নাও এইটা হচ্ছে তোমার বি অ্যাক্সিস, আর তার সঙ্গে যে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা, মানে যদি তোমার ধরো এ অ্যাক্সিস এবং বি অ্যাক্সিস যদি আমার বোর্ডের প্লেনে থাকে, তাহলে তার যে পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা সেটা কি হবে না, একটা এন্ড হচ্ছে তোমার দিকে মানে বোর্ড থেকে সামনের দিকে বেরিয়ে থাকবে, আর একটা হচ্ছে পিছনের দিকে চলে যাবে। তাহলে এই যে অ্যাক্সিসটা ধরো, এই যে অ্যাক্সিসটা, সেটাকে ধরে নাও তোমার সি অ্যাক্সিস। তাহলে এই পার্টিকুলার কাছে এ বি সি এই তিনটে অ্যাক্সিস তুমি ভাবতে পারলে। আচ্ছা, এবারে তুমি দেখো যদি এই পার্টিকুলার কেসে আই এটাকে আমি জাস্ট বলি, আই এটা কত হবে, আই এটা এবারে ধরে নিতে হয় যে যখন এই ধরনের তুমি কোনো একটা মলিকিউল কনসিডার করবে, অ্যাটমগুলোকে তোমাকে পয়েন্ট মাস ধরে নিতে হয়। সবসময় খেয়াল রাখবে, অ্যাটমস আর assumed to be, আসলে নিউটনিয়ান মেকানিক্সে সর্বত্রই হচ্ছে পার্টিকেলগুলোকে পয়েন্ট মাস ধরে নিতে হয়। ঠিক আছে, পার্টিকেলের কোনো এক্সটেনশন আছে ধরতে নেই, মানে ধরো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, সূর্যেরও বিশাল একটা সাইজ আছে, পৃথিবীর বিশাল একটা সাইজ আছে, কিন্তু তুমি দেখো দুটোকে জাস্ট মাস পয়েন্ট হিসেবে কনসিডার করো আর কি। এখানেও তাই, অ্যাটমস আর অ্যাজিউড টু বি পয়েন্ট মাস, এইটা। তাহলে এবারে খেয়াল করো যে আই এ যখন তুমি কনসিডার করছো, তখন এই যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবর রোটেশনটা হচ্ছে, এই অ্যাক্সিসের উপরেই কিন্তু এক্স এবং ওয়াই পড়ে গেছে বলে, তাহলে অ্যাক্সিস থেকে এক্স এবং ওয়াই এর দূরত্ব করে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই পার্টিকুলার কেসে কি হয়ে গেল, আই এটা জিরো হয়ে গেল, এটা। আচ্ছা, এবারে আই বি এবং আই সি তুমি কম্পেয়ার করে দেখো, যেখানে বি অ্যাক্সিস এবং সি অ্যাক্সিস পুরোটা নির্ভর করছে তুমি ইন প্লেন করছো না আউট অফ প্লেন করছো, দেখো সেটা কিন্তু তোমার চয়েস পুরো। তুমি যদি মানে এই মানে বোর্ডের অ্যাকচুয়ালি তো মলিকুলটা বোর্ডে শোয়ানো নেই, মলিকুলটা ত্রিশঙ্কু অবস্থায় আছে, তাহলে তুমি দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস তুমি কনসিডার করছো, তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস গুলো বেসিক্যালি এ অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে এবং তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হচ্ছে। এবার তুমি জাস্ট সিম্পলি পেনটাকে হাতের কাছে ধরে তুমি একটা শূন্য রাখো, এবং তুমি দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস, মলিকুলার অ্যাক্সিস ছাড়া তুমি বাকি দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস ধরো, দুটোর মধ্যে কিন্তু কোথাও ফিজিক্যালি কোথাও কোনো তফাৎ নেই। তার মানে আই বি ইকুয়াল টু আইসি হয়ে যাচ্ছে। তার মানে যদি লিনিয়ার মলিকুল হয় বা লিনিয়ার টপ হয়, তার ক্ষেত্রে আই এ ইকুয়াল টু জিরো হয় এবং আই বি ইকুয়াল টু আইসি হয়, এটা মাথায় রাখবে। তাহলে এইটা যেমন একটা চয়েস, মানে তুমি জাস্ট মোমেন্ট অফ ইনার্সিয়া রিলেটিভ ভ্যালুর উপরে নির্ভর করে মলিকুলটা যেমন লিনিয়ার টপ বা লিনিয়ার মলিকুল বলে দিতে পারছো, আর একটা এই তোমার স্টিরিওকেমিক্যাল বা গ্রুপ থিওরিটিক্যাল বা সিমেট্রি উপরে বেশ করে একটা লিনিয়ার মলিকুল হওয়ার যে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে এই যে these molecules, মানে লিনিয়ার টপ মলিকুলস আর কি, have a C infinity axis।
তাকে এদের হচ্ছে সি ইনফিনিটি অ্যাক্সিস থাকবে। লিনিয়ার মলিকুল সেটা ক্যারেক্টারাইজ হবে হচ্ছে সি ইনফিনিটি অ্যাক্সিস, সেটা হোমোনিউক্লিয়ার হোক, ডায়াটমিক মানে হেটেরোনিউক্লিয়ার হোক, যাই হোক না কেন, তার ক্ষেত্রে একটা সি ইনফিনিটি অ্যাক্সিস থাকবে। তার মানে তুমি এত কিছু ঝামেলার মধ্যে না গিয়ে যদি সি ইনফিনিটি অ্যাক্সিস খুঁজে পাও, তাহলে তুমি বুঝে যেতে পারবে মলিকুলটা হচ্ছে লিনিয়ার মলিকুল বা লিনিয়ার টপ মলিকুল। আর এই পার্টিকুলার কেসে তোমার ওই আই এ ইকুয়াল টু 0 হয়, আই বি ইকুয়াল টু আই সি। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার টার্মসে বললে এইটা দিয়ে বলতে হবে, আর সিমেট্রি দিয়ে বললে তোমার এইটা বলতে হবে। আর এখানে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এই যে আমরা রোটেশনাল কনস্ট্যান্টের কথা বলি, রোটেশনাল কনস্ট্যান্ট, হ্যাঁ, আচ্ছা রোটেশনাল কনস্ট্যান্ট সেইটা ধরো আমি যদি মানে মোমেন্ট অফ ইনার্সিয়াটা কি ধরছি তার উপরে নির্ভর করে কিন্তু রোটেশনাল কনস্ট্যান্টটা ঠিক হবে। রোটেশনাল কনস্ট্যান্ট যদি আই এ হয় তাহলে এটা হচ্ছে, সরি, এইচ বাই 8 পাই স্কোয়ার আই এ ইন্টু সি, বিটা হচ্ছে এইচ ওভার 8 পাই স্কোয়ার আই বি ইন্টু সি, সেটা হচ্ছে স্পিড অফ লাইট। আর তোমার সিটা হচ্ছে এইচ বাই, এই সিটা হচ্ছে বড় হাতের, 8 পাই স্কোয়ার আই সি ইন্টু সি, মানে সিটা হচ্ছে তোমার স্পিড অফ লাইট। এটা তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া তুমি রোটেশনাল স্পেকট্রোস্কোপি সরি রোটেশনাল কনস্ট্যান্ট তুমি রোটেশনাল স্পেকট্রোস্কোপি পড়ার সময় হচ্ছে এরকম একটা ডিফাইন করেছে না, বি ইকুয়াল টু এইচ বাই 8 পাই স্কোয়ার, এই আই বিটাকে মিউ আর স্কোয়ার সেরকম তুমি লিখে দিয়েছিলে আর কি, বিটা হচ্ছে 8 পাই স্কোয়ার আই বি ইন্টু সি। তাহলে এবারে দেখো, তাহলে যদি তিনটে অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া যথাক্রমে আই এ, আই বি এবং আইসি হয়, তার জন্য আমি তিনটে রোটেশনাল কনস্ট্যান্ট ডিফাইন করতে পারবো, একটা ক্যাপিটাল এ, একটা ক্যাপিটাল বি, একটা ক্যাপিটাল সি। আর এবারে এই পার্টিকুলার কেসে দেখো আই এ যদি 0 হয় তাহলে এটা হচ্ছে তোমার টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, আর বি ইকুয়াল টু সি হয়ে যাচ্ছে। এবার এ যদি টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, যেটা আলটিমেটলি দাঁড়াচ্ছে, তুমি খেয়াল করে দেখো যে এই যে দুটো রোটেশনাল লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপটা, সেই এনার্জি গ্যাপটা তো আই এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তা আই এর সঙ্গে যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তার মানে যেটা দাঁড়াচ্ছে দুটো রোটেশনাল মধ্যে এনার্জি গ্যাপটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে ইনফিনিটি যদি হয়ে যায়, সেই বরাবর ট্রানজিশনের জাস্ট সিম্পলি কোনো মানে নেই। সেই জন্য জাস্ট এই যে পার্টটা সেটা রোটেশনাল, মানে সেটা লিনিয়ার মলিকুলের জন্য এই যে কম্পোনেন্টটা সেটা বেসিক্যালি নেই, আর বি আর সি তারা সমান, কারণটা হচ্ছে আইবি ইকুয়াল টু আইসি। সেই জন্য দেখো তুমি যখন ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে, ডায়াটমিক মানে অবশ্যই সেটা লিনিয়ার, তার জন্য রোটেশনাল স্পেকট্রোস্কোপি করেছিলে, তখন তুমি একটা রোটেশনাল কনস্ট্যান্ট ইউজ করেছিলে, সেটা বি, তুমি সিটাকেও ইউজ করতে পারতে। এবারে যদি অন্যান্য মলিকুলের ক্ষেত্রে বা লিনিয়ার নয় নেসেসারিলি, যদি আই এ, আইবি, আইসি তাদের তাদের সবটাই নন জিরো হয় এবং তাদের ডিফারেন্ট ভ্যালু হয়, তখন এ, বি, সি তিনটে রোটেশনাল কনস্ট্যান্ট থাকবে এবং তিনটে রোটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু তোমার আলাদা হতে পারে। ঠিক আছে, তাহলে লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে বি বা সি এর মধ্যে যে কোনো একটা সিম্বল ইউজ করলেই চলে, এবং সেই জন্য তুমি লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে যখন এনার্জি বা স্পেকটা ইত্যাদি এক্সপ্লেন করেছো, সবটাই ইন টার্মস অফ বি তুমি করেছো। ঠিক আছে, বোঝা গেল এটা? তাহলে দেখো লিনিয়ার টপ বা লিনিয়ার মলিকুল ব্যাপারটা পরিষ্কার তো নাকি? ঠিক আছে না? আচ্ছা স্যার এবারে বলছি যে মানে ওই যে হ্যাঁ বলো। পারপেন্ডিকুলার গুলো যে ধরা হয়েছে, তার কারণ কি যাতে কন্ট্রিবিউশনটা যাতে লিস্ট হয়, মানে একটার উপর অন্যটার। মানে ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ হওয়াটা হ্যাঁ, সেটাই বলছি। বাধ্যতামূলক। হ্যাঁ, আমি ইন্ডিপেন্ডেন্ট করবো, মানে একটার প্রজেকশন অন্যটার উপরে থাকবে না, এইটা। এবারে পারপেন্ডিকুলার না ধরেও তুমি সেটা করতে পারতে, কিন্তু আমি সেটা বারবার বলছি আর কি, যে পারপেন্ডিকুলার না করেও তুমি সেটা করতে পারতে। ওইখানে দিস ইজ নট দ্য ইউনিক চয়েস, কিন্তু দিস ইজ দ্য মোস্ট কনভেনশনাল কনভিনিয়েন্ট চয়েস। ঠিক আছে, মানে ধরো আমি জাস্ট সিম্পলি তোমায় একটা বলি, ধরো এই যে আমি তিনটে ইউনিট ভেক্টর আই, জে, কে, এই তিনটে ইউনিট ভেক্টর ধরো আমি কনসিডার করছি ইউক্লিডিয়ান স্পেসে। তারা কি, তারা ইউনিট ভেক্টর, মানে তাদের লেন্থ গুলো 1 এবং তারা হচ্ছে একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। আচ্ছা এইটা হচ্ছে তোমার, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অর্থোগোনাল। অর্থোগোনাল মানে হচ্ছে তোমার পারপেন্ডিকুলার এখানে আছে, অর্থোগোনাল।
আচ্ছা, এবার তার বদলে আমি একটা আই নিচ্ছি, একটা 1/√2 আই প্লাস জে নিচ্ছি, সরি, আর একটা হচ্ছে 1/√3 আই প্লাস জে প্লাস কে নিচ্ছি। এইটা, এরা ইন্ডিপেন্ডেন্ট। তুমি দেখো কোনো একটাকে অন্য দুটো টার্মসে এক্সপ্রেস করতে পারছো না, সেখানে ইন্ডিপেন্ডেন্ট বাট নট অর্থোগোনাল। এবারে তুমি ইউক্লিডিয়ান স্পেসে যে কোনো একটা ভেক্টরকে, যেমন এই প্রথম যেটা আই জে কে, তার টার্মসে এক্সপ্রেস করতে পারবে। তার মানে আই জে কে তার একটা কমপ্লিট সেট তৈরি করছে দে ক্যান স্প্যান দ্য ইউক্লিডিয়ান স্পেস। ঠিক একই রকম ভাবে এই যে পরের যে চয়েসটা, এইটাও কিন্তু তোমার একটা মানে আরেকটা অল্টারনেটিভ চয়েস, যেখানে তুমি ভেক্টরগুলোকে ইন্ডিপেন্ডেন্ট নিচ্ছ কিন্তু তারা অর্থোগোনাল নয়। ঠিক আছে, সেখানে এই এর ক্ষেত্রেও তাই, তুমি এখানেও যে তিনটে অ্যাক্সিস চুজ করছো এ বি সি, সেখানে হচ্ছে যে এ বি সি একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে। দিস ইজ নট দ্য ইউনিক চয়েস, বাট দিস ইজ এ কনভেনশনাল অ্যান্ড কনভিনিয়েন্ট চয়েস। ঠিক আছে, তুমি দেখো না, তুমি যখন ভেক্টর নিয়ে কথাবার্তা বলো, ভেক্টর নিয়ে কথাবার্তা বলার সময় তুমি কি এই সেকেন্ড চয়েসটাকে নাও? তুমি কি করো, তুমি হচ্ছে প্রথম চয়েসটা নিয়ে সবকিছু করতে পারো, কিন্তু সেকেন্ড চয়েসটা নিলেও কিন্তু কিচ্ছু ক্ষতি হতো না, তাতে ফিজিক্স কিছু পাল্টাতো না। ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে নেক্সট চলে আসছি সিমেট্রিক টপ মলিকুল। আচ্ছা, সিমেট্রিক টপ মলিকুল আমি একটা স্পেশাল এক্সাম্পল দিয়ে তোমার শুরু করি। ধরো তুমি BF3, মানে BF3 মানে BCl3 BF3 ইত্যাদিগুলো আর কি। ধরো এটা এফ যে হতে হবে বাধ্যতামূলক নয়, ধরো এটা আমি এক্স বলছি, এটাকেও এক্স বলছি, এটাকে এক্স বলছি, মানে এটা হচ্ছে তোমার BF3 BSCl3 এই টাইপের মলিকুলের ক্ষেত্রে আর কি। এই যে পার্টিকুলার মলিকুলটা ধরো কনসিডার করো। ঠিক আছে, আচ্ছা, এই যে পার্টিকুলার কেসটায় তোমার যে এই মানে প্রিন্সিপাল অ্যাক্সিসটা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই মানে বি এর ভেতর দিয়ে এ ফুট থেকে ও ফুট চলে যাবে। যদি তুমি মনে করো যে এই টোটাল মলিকুলটা বোর্ডের প্লেনে আছে, তাহলে যেটা তোমার সকল এ অ্যাক্সিস, এইটা হবে এ অ্যাক্সিস, তাই তো? মানে এই পার্টিকুলার কেসে তোমার C3 অ্যাক্সিস আর কি, সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস। তা C3 অ্যাক্সিস যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তাহলে এই যে অ্যাক্সিসটা আমি কনসিডার করছি আর কি, সেটা হচ্ছে এই অ্যাক্সিস, এটা। আচ্ছা, এবারে এর সঙ্গে পারপেন্ডিকুলার একটা চয়েস অবভিয়াসলি হচ্ছে এইটা একটা চয়েস হতে পারে, এইটা ধরে নাও এটা হচ্ছে বি অ্যাক্সিস, এইটা। আচ্ছা, এটা দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড, এটা দেখাতে তোমার অসুবিধা হবে একটুখানি। কারণ এইটাকে না আমি একটুখানি একটুখানি বাঁকিয়ে দেখাই, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার বোর্ডের এদিক থেকে ওদিকে যেটা চলে গেছে, সেটাকে একটুখানি এইরকম ভাবে দেখাই। এইটা হচ্ছে তোমার এ অ্যাক্সিস, আর তাহলে সি অ্যাক্সিসটা কি হবে? বি অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, এটা সি অ্যাক্সিস। তাহলে যেটা আমি এ অ্যাক্সিসটা দেখো বেসিক্যালি C3 অ্যাক্সিস, যেটা এই মলিকুলের ক্ষেত্রে এটা। আর বি অ্যাক্সিসটাকে আমি ধরতেই পারি যে এটা হচ্ছে তোমার এক্সটাকে, মানে বি আর এক্স এই লাইন বরাবর গেছে। কারণ আমার দরকারটা কি, বিটাকে আমি আমি তো বলছি না উইদাউট লস অফ আমি জেনারেলিটি, আমি একটা কনভিনিয়েন্ট চয়েস নেব। এ বি সি এখানে পারপেন্ডিকুলার নিয়েছি, তুমি বলতে পারো স্যার বিটাকে কেন আমি বি এবং এক্স সেইটা দিয়েই নেবো, বিটাকে তো আমি অন্য দিক দিয়েও নিতে পারো। হ্যাঁ, তুমি নিতে পারো, তাহলে কি হবে, তোমার ভিজুয়ালাইজেশনটা একটু কঠিন হবে। যদি তুমি কোনো কিছু ক্যালকুলেশন করে দেখাতে চাও, সেটা দেখানো তোমার কঠিন হবে। তাহলে আমি কেনই বা কষ্ট করে সেই কঠিন জায়গাটাকে নেবো আর কি। তাহলে আমি এই যে এই বি এবং এক্স কে কন্টেন্ট করে আমি জাস্ট বি অ্যাক্সিসটাকে কনসিডার করছি এখানে। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো তুমি যখন আই এটা তুমি কনসিডার করবে,
যদি এই এক একটা বন্ড লেন্থকে তুমি জাস্ট আর বলো, এই বন্ড লেন্থকে যদি আর বলো, তাহলে আর যে এক্স এর মাসটা যদি এম বলো, তাহলে এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, কারণ এই যে অ্যাক্সিসটা সেটা বি কে কন্টেন্ট করছে, সেক্ষেত্রে বিটা মোমেন্ট অফ ইনার্সিয়াতে কন্ট্রিবিউট করবে, কারণ বিটা হচ্ছে তোমার বেসিক্যালি সেন্টার অফ মাসে বসে আছে। এক্স 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 তিনজনই আই এ ক্যালকুলেশনে কন্ট্রিবিউট করবে, এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, সেটা হলো কত 3m আর স্কোয়ার। তাহলে পরিষ্কার আই এটা 0 নয়, তার বদলে 3m আর স্কোয়ার। আচ্ছা, এবারে ধরো আমি আই বিটাকে, হ্যাঁ এটা আই এর ছোট হাতে, এবার আই বিটাকে আমি ধরো ক্যালকুলেট করব। আচ্ছা, আই বি মানে এটা হচ্ছে বি অ্যাক্সিস, তাহলে এই বি এবং এই এক্স কন্ট্রিবিউট করবে না, কন্ট্রিবিউট করবে কি এই এক্সটা এবং এই এক্সটা। আচ্ছা, এবং এই এক্স এবং এই এক্স একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো এইটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এইটা। আচ্ছা, অ্যাঙ্গেলগুলো খেয়াল করে দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 120 ডিগ্রি, তার বিএফসি যদি হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা তোমার 60 ডিগ্রি। তাহলে এই যে লেন্থটা, সেই লেন্থটা কত হবে আর সাইন 60 ডিগ্রি। তার মানে দেখো এম আর সাইন 60 ডিগ্রি তার স্কোয়ার, আর ঠিক একই রকম ভাবে এটাও হচ্ছে এম আর সাইন 60 ডিগ্রি তার স্কোয়ার। তাহলে কত হলো এম, আচ্ছা সাইন 60 ডিগ্রি √3/2 আর তার স্কোয়ার প্লাস এম √3/2 আর তার স্কোয়ার, তার মানে 3/4 এম আর স্কোয়ার প্লাস 3/4 এম আর স্কোয়ার, তার মানে 3/2 এম আর স্কোয়ার। এটা হলো আইবিটা। তাহলে আইবি ক্যালকুলেশনটা বোঝা গেল। যখন আই বি ক্যালকুলেশন করছো, এই বি এবং এই এক্স তারা কন্ট্রিবিউট করবে না, কারণ তারা অ্যাক্সিসের উপরে পড়ে গেছে। এই এক্স এবং এই এক্স কন্ট্রিবিউট করবে। তাহলে এই যে এক্সটা, এই অ্যাক্সিসের সঙ্গে তার পারপেন্ডিকুলার দূরত্বটা বের করতে হবে। বের করার জন্য কি হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, এই অ্যাক্সিসটা এই অ্যাঙ্গেলটা বাইসেক্ট করতে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার হাইপোটেনিয়াস সাইড যেটা সেটা হচ্ছে আর, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সাইন আর সাইন 60 ডিগ্রি। জাস্ট করলাম, করে আইবিটা পেয়ে গেলাম। ঠিক আছে তো ক্যালকুলেশনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আই সি যখন ক্যালকুলেট করছো দেখো, তখন এই এক্স ফুল কন্ট্রিবিউট করছে এম আর স্কোয়ার দিয়ে। আচ্ছা, এবারে তোমার যেটা লাগছে, এবারে এইখানে হচ্ছে এই এক্স এবং এই এক্স এর যখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স তুমি কনসিডার করবে, তোমার এই লেন্থটা লাগবে, আর এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার এই লেন্থটা লাগবে। তো এই লেন্থটা কত হবে দেখো, এইটা তো 90 ডিগ্রি, এইটা ওভারঅল 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি তোমার 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তার মানে এই সাইডটা হয়ে যাচ্ছে তোমার সাইন 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এম আর সাইন 30 ডিগ্রি তার স্কোয়ার প্লাস এম আর সাইন 30 ডিগ্রি তার স্কোয়ার। তাহলে কত হলো এটা, এম আর স্কোয়ার প্লাস এম, দেখো সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে হাফ যদি হয় এটা হচ্ছে হাফ আর তার স্কোয়ার প্লাস এটা হচ্ছে এম, এটা হাফ আর তার স্কোয়ার। তাহলে এটা 1/4 স্কোয়ার করে ফেলে, এটা হাফ হলে টোটাল জিনিসটা দাঁড়িয়ে গেল কত, 3/2 এম আর স্কোয়ার। তাই তো? ঠিক আছে ক্যালকুলেশন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কি হলো এখানে, তাহলে সিমেট্রিক টপ মলিকুলের ক্ষেত্রে দেখো আই এটা নট ইকুয়াল টু 0 হলো, আর আইবি ইকুয়াল টু আইসি হলো। তাহলে লিনিয়ার টপ মলিকুলের ক্ষেত্রে আইবি ইকুয়াল টু আইসি ছিল, এখানেও আইবি ইকুয়াল টু আইসি হলো। লিনিয়ার টপ মলিকুলের ক্ষেত্রে আই এটা তোমার 0 ছিল, এখানে কিন্তু আই এটা নট ইকুয়াল টু 0 হলো। তার মানে একটা লিনিয়ার টপ মলিকুলের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আই এ নট ইকুয়াল টু 0, আইবি ইকুয়াল টু আইসি হবে। আচ্ছা, আর সিমেট্রিক টার্মসে যদি বলো, তাহলে তুমি দেখবে যে এই ধরনের মলিকুলগুলোর ক্ষেত্রে একটা, কেবলমাত্র একটা সিএন অ্যাক্সিস থাকবে উইথ এন গ্রেটার ইকুয়াল টু 3। তাহলে দিজ মলিকুলস have one and only one CN axis with n greater equal to 3. These molecules have one and only one CN axis with n greater equal to 3. ঠিক আছে? তাহলে এই মলিকুলগুলোর ক্ষেত্রে কেবলমাত্র একটা, মানে একটা এবং কেবলমাত্র একটা, একের বেশি থাকলে কিন্তু হবে না, একের বেশি থাকলে সেটা স্ফেরিক্যাল টপ হয়ে যাবে। হ্যাঁ,
হ্যাভ অনলি ওয়ান সিএন অ্যাক্সিস উইথ এন গ্রেটার ইকুয়াল টু 3, এইটা ঠিক আছে। এইটা একটা জিনিস তোমার মাথায় রাখা। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এই পার্টিকুলার কেসে তুমি মনে রাখবে, দেখো আমি দেখতে পাচ্ছি যখন তুমি সিমেট্রিক টপ বলছো, সিমেট্রিক টপ যখন বলছো তখন আমি বললাম আই এটা নট ইকুয়াল টু 0, আইবি ইকুয়াল টু আইসি। তার মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আই এটা আইবি বা আইসির সঙ্গে সমান নয়। এই সমান না হয় তাহলে দুটো পসিবিলিটি হতে পারে। একটা হতে পারে যে আই এটা গ্রেটার দেন আইবি অর আইসি, আর একটা হতে পারে আই এটা লেস দেন আইবি অর আইসি। তুমি এক্সাম্পল হিসেবে এখানে দেখো, আমি যে এই যে পার্টিকুলার BF3 এই মলিকুলটা আমি কনসিডার করেছি, তার ক্ষেত্রে দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ আই এটা 3mr² আর আইবি আর আইসি হচ্ছে 3/2mr²। তার মানে এই পার্টিকুলার কেসে এই যে BF3 বা BCl3 এই টাইপের যে মলিকুলগুলো, তার ক্ষেত্রে আই এটা যে গ্রেটার দেন আইবি আর আইসি আছে তুমি সেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল, এই অঙ্কটা কোর্সটা যে তোমার অসুবিধা হবে, ধরো তুমি যদি এই CF4 অর CCl4 এই টাইপের মলিকুলগুলো কনসিডার করো, হ্যাঁ, তাহলে এই মলিকুলের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো যে যখন তুমি ধরো CCl4টা আমি কথা বলছি, Cl এই তো মোটামুটি স্ট্রাকচারটা Cl আচ্ছা, এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার 4টে C3 অ্যাক্সিস আছে, তাই তো। তাহলে তুমি এই পার্টিকুলার মলিকুলটা যখন কনসিডার করছো, সেই পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলগুলো 109°28' করে। তার ক্ষেত্রে হয়তো একটা অ্যাক্সিস তুমি একটা কার্বন এবং ক্লোরিনকে কন্টেন করে এই অ্যাক্সিসটাকে কনসিডার করতে পারলে, বাকি দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস যদি কনসিডার করো, তাহলে এই মানে আগের যেমন ছবিতে খুব সহজে অ্যাক্সিসটাকে ACL বা ACL তাদের দূরত্ব বলে দেওয়া সহজ হলো, এই পার্টিকুলার ক্ষেত্রে সবসময় ওটা সহজ হবে না, কারণ ছবিটা এখন 3 ডাইমেনশনাল হয়ে গেছে, প্ল্যানার স্ট্রাকচার নয়। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে যে এই পার্টিকুলার মলিকুলগুলোর ক্ষেত্রে তুমি দেখতে পাবে আই এটা লেস দেন আইবি অর আইসি হবে। তাহলে এবারে সিমেট্রিক টপ মলিকুল যেখানে আই এটা নট ইকুয়াল টু 0, কিন্তু আইবি আর আইসি তারা মানে এক সেকেন্ড, আই এটা নট ইকুয়াল টু 0, এবার আইবি এবং আইসি তারা আই এর থেকে বড় না ছোট তার উপরে নির্ভর করে সিমেট্রিক টপ মলিকুল আবার দু রকমের হতে পারে। এই যে পার্টিকুলার কেসটা যেখানে আই এটা গ্রেটার দেন আইবি অর আইসি, এদেরকে বলা হবে হচ্ছে তোমার অবলেট টপ, অবলেট। আর যাদের ক্ষেত্রে আই এটা লেস দেন আইবি অর আইসি তাদেরকে বলা হয় প্রোলেট। তাহলে অবলেট এবং পোলেট অ্যাকচুয়ালি কাদেরকে বলছি, মানে সিমেট্রিক টপ তার দুটো ক্লাসিফিকেশন তোমাকে দেখতে হবে। সিমেট্রিক টপের ক্ষেত্রে আই এ নট ইকুয়াল টু 0, আইবি ইকুয়াল টু আইসি। এবারে আই এটা সেইটা মানে ইউনিক অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা আর কি, সেইটা অন্য দুটো অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্সিয়া তার তুলনায় বেশি না কম। যদি বেশি হয় তাহলে অবলেট, আর যদি কম হয় তাহলে হচ্ছে প্রোলেট। তাহলে অবলেটের এক্সাম্পল হচ্ছে BF3 বা BCl3, আর তোমার প্রোলেটের এক্সাম্পল CF4 CCl4 ইত্যাদি ইত্যাদি। দেখো এটা পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট দেখো স্ফেরিক্যাল টপ। ও আগেরটা একটা, ও সরি আগের এক্সাম্পলটা একটা ভুল দেওয়া হয়েছে, সরি। ও আগেরটা একটা হচ্ছে তোমার, ও একটা জিনিস ভুল হয়েছে। ও এটা একটু ভুল হয়েছে, হ্যাঁ, মানে একটা, এটা তো আমি স্ফেরিক্যাল টপ, একটা হচ্ছে হাই, মানে একটা ডিসিমিলার হবে, মানে এটা হচ্ছে এইগুলো, মানে এই CHF3 বা CHCl3 এরা আর কি, মানে একটা এইচ থাকতে হবে, হ্যাঁ, ঠিক আছে। দাঁড়া আমি 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 আরো আরো স্পেসিফিক করে দিই, একটু ভুল হচ্ছে। মানে দেখো আমি কি বলেছি যে সিমেট্রিক টপের ক্ষেত্রে তোমার একটা কেবলমাত্র একটা সিএন অ্যাক্সিস থাকবে, তাই তো। তাহলে এবারে যদি তুমি CCl4 করে দাও বা CH4 করে দাও, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে তোমার 4টে C3 অ্যাক্সিস থেকে যাচ্ছে। তো
সেইগুলো হচ্ছে তোমার এ টপের মধ্যে পড়ে যাবে, স্ফেরিক্যাল টপের মধ্যে। তাহলে এইটা হচ্ছে এই যে প্রোলেট, যেটা প্রোলেট, প্রথম কথা হচ্ছে এটা তো সিমেট্রিক টপের ক্লাসিফিকেশন। সিমেট্রিক টপের ক্লাসিফিকেশন মানে হচ্ছে একটা এবং কেবলমাত্র একটা সিএন অ্যাক্সিস থাকবে, তাই তো? তাহলে এটা হচ্ছে তোমার এইটা এইটা এই এক্সাম্পল গুলো হচ্ছে তোমার এই এক্সাম্পল গুলো দাও, এই সিএইচসি এফ অর সিএইচসি সিএল, এই টাইপের এক্সাম্পল গুলো। তো আমি তোমাকে দেখাই। ধরো সিএইচসি সিএল যখন তুমি কনসিডার করছো, ধরে নাও এইটা হচ্ছে তোমার সিএল আর এইচ গুলো হচ্ছে এরকম, এইচ, এটা এইচ। এটা বোঝার সুবিধা কি হচ্ছে দেখো, যে এখন এই যে সিথি অ্যাক্সিসটা কি এই বরাবর যাবে তো? কারণ এখন সিথি অ্যাক্সিসটা মানে প্রিন্সিপাল অ্যাক্সিসটা এইটা, তো এইটা আমার সিথি অ্যাক্সিস, তাহলে এইটা হচ্ছে তোমার এ অ্যাক্সিস। এবারে দেখো এইটা যদি এ অ্যাক্সিস হয়ে যায়, তাহলে হেভিয়েস্ট যারা, দেখো কার্বনটা তো তোমার, কার্বনটা এবং ক্লোরিনটা তারাই হচ্ছে হেভিয়েস্ট মানে হেভিয়ার অ্যাটমস গুলো। তাহলে এ অ্যাক্সিসটা যদি কার্বন এবং ক্লোরিনকে কন্টেন করে নেয়, তাহলে কার্বন এবং ক্লোরিন তারা আইএতে কন্ট্রিবিউট করতে পারছে না। তাহলে হেভিয়ার যারা তারা কন্ট্রিবিউট করতে পারছে না, যারা লাইটার তারা বেসিক্যালি কন্ট্রিবিউট করলো। আবার উল্টো দিকে এর যদি একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস তুমি কনসিডার করে না, ধরো এইটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস তুমি কনসিডার করলে, ধরে নাও যেটা হচ্ছে তোমার বেসিক্যালি বি অ্যাক্সিস এইটা, তাহলে বি অ্যাক্সিস বরাবর যখন রোটেশন কনসিডার করছো, তখন কিন্তু যে ক্লোরিনটা যেটা হেভিয়েস্ট সে কিন্তু কন্ট্রিবিউট করছে। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়াতে ডিস্টেন্সটা থাকা তো মাসটাও দরকার। তাহলে যারা ভারী তারা যদি কন্ট্রিবিউট করে মোমেন্ট অফ ইনার্সিয়াটা বেশি হবে, আর যারা ভারী তারা যদি কন্ট্রিবিউট না করে তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়াটা কম হবে। তাহলে এই যে সিএইচসি এফ বা সিএইচসি সিএল যখন আমি কনসিডার করছি, এই পার্টিকুলার কেসে তুমি কি দেখতে পাচ্ছ না, অবশ্যই আই এটা লেস দেন আইবি আর আইসি হবে, এবং এই ধরনের যে সিমেট্রিক টপ মলিকুলগুলো হচ্ছে তোমার প্রোলেট। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা ভাই, যদি উল্টোটাকে হ্যাঁ স্যার। করতাম যদি সিএইচ সিএল3 করতাম, তখন কিন্তু ওটার পোলের থাকটা অবলেট হয়ে যেত। কারণ এইটা এইচ আর বাকিগুলো যদি সিএল করতাম, তাহলে এ অ্যাক্সিস বরাবর রোটেশনের সময় হচ্ছে তোমার হালকাটা কন্ট্রিবিউট করছিল না, হেভিয়ার গুলো কন্ট্রিবিউট করছিল। আর বি অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য হচ্ছে, হ্যাঁ, তুমি দেখবে হালকাটা কন্ট্রিবিউট করছে, তখন হয়তো এই এই অর্ডারটা পাল্টে গিয়ে এইটা হয়ে যাবে, তখন তারা পোলের না থেকে অবলেট থেকে যাবে। সেখানে পোলেটের স্পেসিফিক এক্সাম্পল মানে তোমার ওই মানে হেভিয়ার যেটা, সেইটা কেন ইউনিক হয় আর কি। হ্যাঁ, যেমন সিএইচসি সিএল বা সিএইচসি এফ বা সিএইচসি বিআর, এদের ক্ষেত্রে তুমি মানে অঙ্কটাকে না কষেও অন্তত কোয়ালিটেটিভলি বলে দিতে পারছো যে কেন আই এটা লেস দেন আইবি আর আইসি। ঠিক আছে, তাহলে স্যার আগে ওই বলছিলাম এদের নামেই টপটা কেন থাকে, মানে সিমেট্রিক টপ বা অ্যাসিমেট্রিক টপ? না, টপ কথাটা এসছে পুরোটা হচ্ছে লাট্টু, লাট্টুর ইংরেজি টপ জানো তো? হ্যাঁ হ্যাঁ, স্যার। এবারে কি হচ্ছে, এটা কি হচ্ছে একটা অ্যাক্সিস বরাবর রোটেট করছে। তাহলে অ্যাক্সিস বরাবর রোটেট করলে ছবিটা কেমন, ছবিটা দেখো তোমার লাট্টুর মতো দেখতে, সেইখান থেকেই টপ টানতে এসছে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি নেক্সট চলে আসছে তোমার স্ফেরিক্যাল টপের ক্ষেত্রে। এই যে স্ফেরিক্যাল টপের যে এক্সাম্পল আর কি, সেইটা হচ্ছে তোমার এই যে CCl4 মানে CH4, CCl4, এই SF6 এক্সেট্রা, এদের ক্ষেত্রে। আচ্ছা, এদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এদের ক্ষেত্রে আসলে এই অঙ্কটাকে কোষে দেখানো তো একটু কঠিন, বুঝতেই পারছো। কারণ তোমার এই সিএল, এই সিএল, এই সিএল, এই সিএল, অথবা SF6 এর ক্ষেত্রে যদি তুমি দেখো এফ 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 এফ, আমার আসলে এগুলো ডটের লাইন দিয়ে টানা দরকার ছিল। মানে আজীব যেন বেসটা হচ্ছে প্ল্যানার, আর এইখানে এইটা হচ্ছে এফ একটা, আর এর নিচে একটা আছে। তাহলে এই যে মলিকুলগুলো,
আচ্ছা এদের ক্ষেত্রে বললাম ক্যালকুলেশনটা করে তুমি মানে 3 ডাইমেনশনাল ছবি তো তোমার একটু অসুবিধা হবে, তুমি এইটা অন্তত করে হয়তো দেখাতে পারবে না, তাও দেখানো যাবে না, মানে এই মানে দুটোর ক্ষেত্রেই তোমার দেখবে একটুখানি দেখানোটা কঠিন আর কি। মানে অ্যাঙ্গেল গুলোকে তোমার 3 ডাইমেনশনাল তো অ্যাঙ্গেল গুলো কত হচ্ছে জাস্ট বুঝতে হবে। যাকে এই পার্টিকুলার ক্ষেত্রে তুমি যদি করো, মানে করতে একটু অসুবিধা, কিন্তু যদি করো তাহলে তুমি দেখতে পাবে যে এই পার্টিকুলার কেসে IA ইকুয়াল টু IB ইকুয়াল টু IC হচ্ছে। এবং এটা কেন হচ্ছে তার মেনলি কারণটা হচ্ছে যে এর ক্ষেত্রে সকল প্রিন্সিপাল অ্যাক্সিস, দেখো সকল একটা নয়, এর ক্ষেত্রে হাইয়েস্ট ফোল্ড সিমেট্রি অ্যাক্সিস হচ্ছে C3 অ্যাক্সিস, এরকম 4টে আছে। এই পার্টিকুলার কেসে দেখো এরকম ওই একই ইকুইভ্যালেন্ট অ্যাক্সিস তোমার করসপন্ডিং 6টা আছে, এটা C4 অ্যাক্সিস গুলো আর কি। তাহলে এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার যে দেয়ার ইজ মোর দ্যান ওয়ান CN অ্যাক্সিস উইথ N greater equal to 3, মানে C3 বা C4 একটা থাকবে না, একের বেশি থাকবে আর কি। মোর দ্যান ওয়ান CN অ্যাক্সিস উইথ N greater equal to 3, ঠিক আছে। আচ্ছা এবং এই পার্টিকুলার মলিকুলগুলোর একটা ইউনিক প্রপার্টি হচ্ছে যেটা আগের মলিকুলগুলোর ক্ষেত্রে সেরকম ছিল না। লিনিয়ার টপ মলিকুল সে কিন্তু পোলারও হতে পারে, নন পোলারও হতে পারে। দেখো তুমি হোমোনিউক্লিক ডায়াটমিক মলিকুল সেও লিনিয়ার, হেটেরোনিউক্লিক ডায়াটমিক মলিকুল সেও লিনিয়ার, কিন্তু হোমোনিউক্লিক ডায়াটমিক মলিকুল নন পোলার, কিন্তু হেটেরোনিউক্লিক ডায়াটমিক মলিকুল হচ্ছে পোলার। এই পার্টিকুলার কেসে দেখো BF3ও হচ্ছে মানে সিমেট্রিক টপ, CH3Cl সেও সিমেট্রিক টপ, BF3 হচ্ছে নন পোলার, আর CH3Cl3 সেটা হয়ে যাচ্ছে তোমার পোলার। কিন্তু যখন স্ফেরিক্যাল টপ হয়ে যাবে তখন কিন্তু এরা অবশ্যই নন পোলার হবে। These molecules are necessarily non-polar and hence microwave inactive. হ্যাঁ, এটা কিন্তু নেসেসারিলি নন পোলার হবে এবং মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ হবে। স্ফেরিক্যাল টপ, স্ফেরিক্যাল টপ হচ্ছে তুমি কোনোভাবেই এটাকে মাইক্রোওয়েভে অ্যাক্টিভ করতে পারবে না, ঠিক আছে। তাহলে বোঝা গেল স্ফেরিক্যাল টপের ব্যাপারটা। তো স্ফেরিক্যাল টপ সম্বন্ধে যে মিনিমাম ইনফরমেশনগুলো দরকার, যে এক্ষেত্রে IA ইকুয়াল টু IB ইকুয়াল টু IC হবে, এর ক্ষেত্রে মোর দ্যান ওয়ান CN অ্যাক্সিস আছে উইথ N গ্রেটার ইকুয়াল টু 3, আর এই মলিকুলগুলো নেসেসারি নন পোলার এবং সেগুলো মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ হবে, ঠিক আছে। আর ফাইনালি হচ্ছে স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার এক্ষেত্রে কেন স্যার ওই স্ফেরিক্যাল কথাটা কেন স্যার ইউজ করা হচ্ছে? স্ফেরিক্যাল মানে হচ্ছে তুমি যদি মানে যেটা হয় যে চার্জ ডিস্ট্রিবিউশনটাকে দেখো, চার্জ ডিস্ট্রিবিউশনটা সবসময় স্ফেরিক্যাল থাকবে। এই যে মলিকুলটা নন পোলার যদি হয়, স্যার ওই জন্যই স্যার হচ্ছে ডাইপোল মোমেন্টটা হয়তো জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ ডাইপোল মোমেন্ট ওই জন্যই জন্যই জিরো non-polar হচ্ছে, হ্যাঁ ওই জন্যই জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা বুঝতে এবারে পেরেছি। অ্যাসিমেট্রিক টপ যদি তুমি দেখো, অ্যাসিমেট্রিক টপ ধরো সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ওয়াটার মলিকুল। এই পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, সেটাকে তুমি A অ্যাক্সিস কনসিডার করলে, তাহলে এইটা এটা ঠিক এক্স্যাক্টলি এইখান দিয়ে যাবে না, মানে মোমেন্ট অফ ইনার্সিয়াটা হয়তো এরকম একটা জায়গায় আছে, এইটা হয়তো তোমার B অ্যাক্সিস হলো, আর তার পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস তুমি কনসিডার করছো, এইটা হচ্ছে তোমার C অ্যাক্সিস হলো এই পার্টিকুলার একটা। এছাড়া তোমার হয়তো এরকম এক্সাম্পল তুমি দেখাতে পারো, এটা H, এটা H, এটা ধরো তোমার BR, আর এটা ধরো তোমার CL। এই যে মলিকুলগুলো, এই পার্টিকুলার মলিকুলগুলোর ক্ষেত্রে তুমি ক্যালকুলেট করে, জলের ক্ষেত্রে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে তুমি মোটামুটি ক্যালকুলেট করে দেখাতেই পারবে যে এই পার্টিকুলার কেসে যেটা হয় যে IA নট ইকুয়াল টু IB নট ইকুয়াল টু IC হয়, এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেয়ার ইজ নো CN axis with N, there is no CN axis with N greater equal to 3, মানে আপ টু C2 পর্যন্ত থাকতে পারে,
কোনো সিএন অ্যাক্সিস থাকবে না উইথ এন গ্রেটার ইকুয়াল টু 3। আর 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে দিস মলিকুলস আর নেসেসারিলি পোলার, molecules are necessarily polar and hence microwave active. The asymmetric top molecule মানে Ig not equal to Ib not equal to Ic, এদের ক্ষেত্রে কোনো সিএন অ্যাক্সিস এন গ্রেটার ইকুয়াল টু 3 থাকবে না, আপ টু C2 পর্যন্ত থাকতে পারে, যেমন ওয়াটার মলিকুলের ক্ষেত্রে আছে। আর এই মলিকুলগুলোর ক্ষেত্রে তুমি যেটা দেখবে যে এরা নেসেসারিলি পোলার হয় এবং সেই জন্য এটা মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হয়। ঠিক আছে, তাহলে এই যে মানে ডিপেন্ডিং অন দ্য রিলেটিভ ম্যাগনিটিউড অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ডিউ টু রোটেশন অ্যাবাউট 3 ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস এ বি অ্যান্ড সি, মলিকুলগুলোকে আমি এই 4টে ক্যাটাগরিতে ভাগ করতে পারছি। লিনিয়ার টপ, যেখানে আইএ ইকুয়াল টু 0, আইএ ইকুয়াল টু 0, আইবি ইকুয়াল টু আইসি। সিমেট্রিক টপ, যেখানে আইএ নট ইকুয়াল টু 0, আইবি ইকুয়াল টু আইসি। স্ফেরিক্যাল টপ, যেখানে আইএ ইকুয়াল টু আইবি ইকুয়াল টু আইসি। আর থার্ডলি হচ্ছে, এটা তোমার বড় হাতের হয়ে গেছে, আর থার্ডলি হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক টপ, যেখানে আইএ নট ইকুয়াল টু আইবি নট ইকুয়াল টু আইসি। দেখো যে ডাউট ছিল ডাউটটা ক্লিয়ার হলো কিনা এখন পর্যন্ত? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা এবারে তুমি বলে নাও তো একটুখানি, আজকে তো অনেকটা সময় যেহেতু অলরেডি গেছে, আমি আরো 2-5 মিনিট লাগলে একটু ব্যবহার করি, তারপরে আমি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে আসছি। মানে এতদিন পর্যন্ত যা পড়া হয়েছে, ঠিক আছে, মানে মলিকুলার স্পেকট্রোস্কোপিতে একদম সেই স্টার্টিং ফর্ম তোমার একদম ইন্ট্রোডাকশন আর কি, হ্যাঁ, কোথাও আর কোনো ডাউটস আছে কিনা? মানে শুধু রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিটা ওখানে বাকি আছে, হ্যাঁ, বাকি তো পার্টটা হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত কোথাও কারো কোনো ডাউটস আছে কিনা বলে নাও। কিছু আছে? অনন্যা, অনন্যা নয়, অঙ্কিতা। নো স্যার। ঠিক আছে, কি বলে আমাদের শুভনীল, শুভনীল না কি জানা, স্বপ্ননীল, না না স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে তো? তাহলে এবারে তাহলে আমি এগোই তাহলে একটু, হ্যাঁ, তাহলে এবারে আমি জাস্ট ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে ঢুকে যাচ্ছি। আচ্ছা এমনি দেখো ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, সেটা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে এটা কি ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি নামে পড়েছো। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি এইটা কিন্তু অ্যাটমের জন্য হয়, মলিকুলের জন্য হয়, হ্যাঁ, মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি তোমার ফর অ্যাটমস হয়, আবার ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ফর মলিকুলস হয়। মানে অ্যাটমের জন্য যে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি সেটাকে তুমি ইউজুয়ালি অ্যাটমিক স্পেকট্রোস্কোপি বলতে পারো, হ্যাঁ। এইটা কিন্তু আমাদের মানে এই সিলেবাসের বক্তব্যের বিষয় নয়। আমাদের এই সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ফর মলিকুলস। আচ্ছা এই ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ফর অ্যাটম যারা এমএসসি বা নেটের ছাত্র যারা ক্লাস করছো, জানি না কেউ করছো কিনা আদৌ, যারা করছো তাদের কিন্তু ওই নেটের সিলেবাসে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ফর অ্যাটমস আছে, হ্যাঁ, মানে অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্পেকট্রোস্কোপি সেই কনফারেন্সে এটা আছে, সেটা আমাদের আলোচনা করতে হবে। তাহলে এইখানে আমাদের যেটা আলোচনার বিষয় হবে সেটা পুরোটাই কিন্তু তোমার ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ফর মলিকুল। আর ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি অ্যাটমস will be discussed later, হ্যাঁ।
এখানে তুমি মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়ছো, হ্যাঁ, কিন্তু ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি বললে অ্যাটমের জন্য ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি হয়। যে বামার সিরিজ তুমি দেখো, বামার স্পেকট্রা, সেটা তো ইউভি ভিজিবল রিজিয়নেই তুমি পাচ্ছ, সেটা অবশ্যই ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির মধ্যেই পড়ে। হ্যাঁ, সেটা সেটা আমি পরে আলোচনা করবো। আচ্ছা, এবারে তোমার ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি তোমাদের সিলেবাসে খুব অল্প জিনিসই আছে। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি অ্যাজ এ হোল কিন্তু অনেকটা, কিন্তু ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি তোমাদের সিলেবাসে খুব অল্প জিনিসই আছে। তাহলে সেই পার্টটাকেই জাস্ট আমরা কভার করবো আর কি। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, এটাকে পুরোটাই করতে হচ্ছে ডায়াটমিক মলিকুলের জন্য, মানে যা ডিসকাশনগুলো হবে সেটা হচ্ছে ডায়াটমিক মলিকুলের জন্য। তার পোটেনশিয়াল এনার্জি সারফেস, হ্যাঁ, বা পোটেনশিয়াল এনার্জি কার্ভ, এইটা নিয়ে দু চারটে কথাবার্তা বলা। আচ্ছা, তারপরে মানে বর্ন ওপেনহেইমার অ্যাপ্রক্সিমেশন, সেইটা এই পার্টিকুলার কেসে দারুণভাবে একটা ইউজড হয়। সেখান থেকে হচ্ছে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল। মানে আমি জাস্ট এই ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপালটাকে বলতে গেলে এইখান থেকে অটোমেটিক্যালি হচ্ছে বিও অ্যাপ্রক্সিমেশন নিয়ে দু চারটে কথাবার্তা এমনিই বলতে হবে, এইটা আমরা একটু বলবো। আচ্ছা, এবারে তোমার এই ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল যেটা পরে ডিসকাস করা হবে, সেটা হচ্ছে তোমার ইলেকট্রনিক ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল রিলেটেড কথাবার্তা বলতে গেলে ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর চলে আসবে, এফেক্ট অফ ভাইব্রেশনাল স্ট্রাকচার বা ভাইব্রেশনাল মোশন ইন ইলেকট্রনিক স্পেকট্রা, যেটাকে যেখান থেকে বলা হয় তোমার মানে এটাকে কোর স্ট্রাকচার, মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে ভাইব্রেশনের যে কন্ট্রিবিউশন তাকে বলা হয় কোর স্ট্রাকচার, আর ইলেকট্রনিক স্পেকট্রোতে রোটেশনের যে কন্ট্রিবিউশন তাকে বলা হয় ফাইন স্ট্রাকচার। তাহলে এই মানে এই ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল রিলেটেড কথাবার্তা বলতে গেলে ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর, তারপরে হচ্ছে তোমার কোর স্ট্রাকচার ইত্যাদিগুলো তোমার অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, তারপরে এইখান থেকে তোমার এই বন্ড ডিসোসিয়েশন এনার্জি এইগুলো কেমন করে বের করতে হয় আর কি, সেইগুলো একটুখানি জানার দরকার পড়বে, যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি আমি কি করে ডিটারমাইন করবো ইত্যাদি 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 এইটা। আর একটা জিনিস যেটা আমরা ইউজুয়ালি ফটোকেমিস্ট্রির মধ্যে পড়িনি, যে এই রিলেটেড জিনিসপত্রগুলো রিলেটেড হচ্ছে অ্যাবজর্পশন বিশেষ। এই যে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি যখন বলবো, তখন হচ্ছে লোয়ার ইলেকট্রনিক স্টেটে থেকে আপার ইলেকট্রনিক স্টেটে আমি জাস্ট পৌঁছাচ্ছি, অর্থাৎ অ্যাবজর্পশন সেই স্পেকটার সঙ্গে অ্যাসোসিয়েটেড জিনিসগুলো আর কি। আর এক্সাইটেশনে পৌঁছে যাওয়ার পরে সে বিভিন্ন প্রসেসে ডিকে করতে পারে আর কি। সেরকম সেই ধরনের যে ডিকেগুলো, সেটা হচ্ছে রেডিয়েটিভ অ্যান্ড নন রেডিয়েটিভ ডিকেজ, সেইটা নিয়ে কথাবার্তা বলতে গেলে তোমার ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স, ইন্টারনাল কনভার্সন, ইন্টারসিস্টেম ক্রসিং, এই যে কনসেপ্টগুলো, এইগুলোকে বুঝতে হবে। এবং এই জিনিসগুলোকে আমি খুব সহজে বুঝে নেব একটা পার্টিকুলার ডায়াগ্রাম দিয়ে, যাকে বলা হয় জ্যাবলনস্কি ডায়াগ্রাম। দেখবে আন্ডার গ্র্যাজুয়েট সিলেবাসে বেসিক্যালি হচ্ছে এইটুকু জিনিস আমাকে কভার করতে হয়। তার মানে কিন্তু এই না, দেখো এখানে পরিষ্কার বুঝতে পারছি ইলেকট্রন স্পেকট্রোস্কোপি যে রোটেশনের এফেক্ট, সেটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু সেটা একটু জানলে ভালো আর কি। হ্যাঁ, বা সেই রিলেটেড আরো বেশ কিছু কথাবার্তা আছে আর কি। হ্যাঁ, আমরা সেই কথাবার্তাগুলো যখন যা মানে কি বলবো, মানে যদি অ্যাডিশনালি কিছু বলার সুযোগ থাকে আমরা না হয় বলে দেবো, কিন্তু অন্ততপক্ষে এই জিনিসগুলো আমাকে কভার করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল বিষয়টা আর কি। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমরা বেসিক্যালি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি নিয়ে কথাবার্তা বলতে গেলে প্রথমেই যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ, প্রথমেই যেটা নিয়ে কথাবার্তা বলতে হবে সেটা হচ্ছে যে এই বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, এইটা নিয়ে দু চারটে কথাবার্তা প্রথমেই বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে মানে এটা অনেকবার অনেক রকম ভাবে আলোচনা করা হয়েছে, আমি আর এক্সট্রা কিছু বলছি না, শুধু তার কনসিকুয়েন্সটা এই পার্টিকুলার কেসে একটুখানি বলে নেওয়া যায়। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন,
দেখো, যেটা হচ্ছে বর্ন ওপেনহেইমার অ্যাপ্রক্সিমেশন, যখন হচ্ছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করো তখনই বর্ন ওপেনহেইমার অ্যাপ্রক্সিমেশনটাকে ইউজ করা হয়, যেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম এরকম বলা হয় যে মানে ফিজিক্যাল বেসিস অফ বর্ন ওপেনহেইমার অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে এইটা, যে তোমার হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ওটা বেশি টু পার্টিকেল প্রবলেম, নিউক্লিয়াস আছে এবং ইলেকট্রন আছে, কিন্তু নিউক্লিয়াসটা মাছ হেভিয়ার দ্যান দ্য ইলেকট্রন হয়ে যাওয়ার জন্য যেটা হয় যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন যদিও একে অপরকে সেম ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, যে ফোর্সটা হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স, কিন্তু নিউক্লিয়াস মাছ হেভিয়ার হয়ে যাওয়ার জন্য সেইটা অ্যাজ যেন স্টেশনারি রয়ে যাবে। মানে যখন তুমি ইলেকট্রনিক মোশন কনসিডার করবে বা ইলেকট্রনিক শোরিঞ্জার ইকুয়েশন কনসিডার করবে, তখন নিউক্লিয়াসটা স্টেশনারি এইটাকে অ্যাজিউম করে নিয়ে তুমি নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জিটা তুমি জিরো করে দিতে পারছো। আচ্ছা, এই যে নিউক্লিয়াসটা স্টেশনারি ধরে নিয়ে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জিটাকে জিরো করে দেওয়া হলো, তার কারণটা কি? নিউক্লিয়াস হেভিয়ার হয়ে যাওয়ার জন্য সে খুব স্লোলি মুভ করছে। তার মানে তুমি যদি ধরে নাও যে একটা রোটেশনের গল্প আছে বা একটা পিরিয়ডিক মোশনের গল্প আছে, সেই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার একটা পিরিয়ড কমপ্লিট করতে নিউক্লিয়াসের যে সময় লাগবে ইলেকট্রন কিন্তু তার থেকে অনেক কুইকলি সেটাকে কমপ্লিট করে ফেলতে পারছে। তার মানে এটা দাঁড়াচ্ছে টাইম স্কেলের প্রচন্ড ডিফারেন্স আছে, তার রেসিপ্রোকাল যেহেতু ফ্রিকোয়েন্সি স্কেলে প্রচন্ড ডিফারেন্স আছে। মানে নিউক্লিয়াসের মুভমেন্টটা সেটা প্রচন্ড স্লো, ইলেকট্রনের মুভমেন্টটা প্রচন্ড ফাস্ট, বা ইন আদার ওয়ে হচ্ছে ইলেকট্রনিক ফ্রিকোয়েন্সিটা হচ্ছে প্রচন্ড বেশি, নিউক্লিয়াসের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে নিউক্লিয়ার মুভমেন্টের করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা অনেক কম। সেই পার্টিকুলার কেসে তুমি এটা অ্যাজিউম করে নিতে পারছে যে দুটো মোশনস আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। তাহলে দেখো, এই টাইম স্কেল বা লেন্থ স্কেলের টাইম স্কেল বা ফ্রিকোয়েন্সি স্কেলে যদি প্রচন্ড ডিফারেন্স থাকে, তাহলে মোশনগুলোকে তুমি ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার ধরে নিতে পারছো। তাহলে ওই ডিটেলে না ঢুকে মলিকুলার ক্ষেত্রে কি হচ্ছে, মলিকুলার ক্ষেত্রে আমি তিনটে মোশন এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট, মানে অ্যাকচুয়ালি চারটে মোশন তো ভাবতেই হয়, ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল, ইলেকট্রনিক। তো ট্রান্সলেশনাল মোশনটা এই পার্টিকুলার কেসে কনসিডার করছি না, কারণ ট্রান্সলেশনাল স্পেকট্রোস্কোপি হয় না, কিন্তু রোটেশন, ভাইব্রেশন এবং ইলেকট্রনিক এই যে তিনটে মুভমেন্ট, এই তিনটে মুভমেন্টের টাইম স্কেলের গ্যাপটা অনেকটা বেশি বা ফ্রিকোয়েন্সি স্কেলের গ্যাপটা অনেকটা বেশি, মানে অন্তত পক্ষে মানে 100 থেকে 1000 গুণ বেশি। মানে ধরো একটা ইলেকট্রনিক মুভমেন্ট করতে যদি ধরো কথার কথা একটা এক্স টাইম লাগে, তাহলে ভাইব্রেশনের সময় লাগবে 100 থেকে 1000 এক্স, আর রোটেশনের সময় লাগবে হচ্ছে 10⁴ থেকে 10⁶x, অনেকটা ডিফারেন্স আছে। তাহলে এটা হচ্ছে জাস্ট আমি দু চারটে কথা লিখছি যে ইন এ মলিকুল there is various motions, যেমন ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন, ইলেকট্রনিক মোশন, অন্ততপক্ষে এই কটাই আমি জাস্ট কনসিডার করছি। একটা মলিকুলে বিভিন্ন রকমের মোশনস আছে। আচ্ছা, এবারে these motions have different time scale or frequency scale। এই মোশনগুলোতে ডিফারেন্ট টাইম স্কেল আর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি স্কেল আছে। মানে আমি মানে ফিজিক্যালি ব্যাপারটাকে বলতে গেলে হচ্ছে কিছু কিছু মোশন খুব স্লো, কিছু কিছু মোশন হচ্ছে খুব ফাস্ট। মানে ধরো ট্রান্সলেশনাল মোশন এটা হচ্ছে স্লোয়েস্ট। আবার এই যে চারটে মোশনের মধ্যে ইলেকট্রনিক মোশন যেটা আমি কনসিডার করছি, সেটা হচ্ছে চারটে মোশনের মধ্যে ফাস্টেস্ট, আর ভাইব্রেশন এবং রোটেশন তার মাঝে আছে আর এটা। তাদের টাইম স্কেল বা ফ্রিকোয়েন্সি স্কেল অনেকটা তফাৎ আছে। যদি তফাৎ আছে তাহলে দেন we can assume that these motions
are independent to each other. Then we can assume that the motions are independent to each other. আমি তখন assume করে নিতে পারছি যে এই মোশনস গুলো হচ্ছে independent to each other. ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে মোশনস গুলো independent to each other, তার মানে এই independent to each other যে ভেবে নেওয়াটা, এটাই বেসিক্যালি বর্ন ওপেনহেইমের অ্যাপ্রক্সিমেশন আর কি। এটা কিন্তু একটা অ্যাজাম্পশন। উই ক্যান অ্যাজিউম দ্যাট দি মোশনস আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। এটা আবার বলছে দিস ইজ অ্যান অ্যাজাম্পশন। ঠিক আছে তো? আচ্ছা, এবং তার জন্য কি ধরতে পারি? তাহলে দেন এনার্জি ক্যান বি written as additively separable। এনার্জিটাকে তুমি অ্যাডিটিভলি সেপারেবল হিসেবে ধরতে পারবে। মানে এটা দাঁড়াচ্ছে মলিকুলের ক্ষেত্রে টোটাল এনার্জিটা তোমার ট্রান্সলেশনাল এনার্জি প্লাস রোটেশনাল এনার্জি প্লাস ভাইব্রেশনাল এনার্জি প্লাস ইলেকট্রনিক এনার্জি, এইভাবে যোগ হিসেবে তুমি লিখতে পারবে এইটা। আর wave functions can be written as multiplicatively separable। ওয়েভ ফাংশনটা কিন্তু মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল ফর্মে লিখতে পারবে, অর্থাৎ টোটাল মলিকুলের ক্ষেত্রে যে ওয়েভ ফাংশনটা সেটা হচ্ছে ট্রান্সলেশনাল ওয়েভ ফাংশন, রোটেশনাল ওয়েভ ফাংশন, ভাইব্রেশনাল ওয়েভ ফাংশন, ইলেকট্রনিক ওয়েভ ফাংশন গুণফল হিসেবে লিখতে পারবে। তার মানে বি অ্যাপ্রক্সিমেশনের আলটিমেট যে কনক্লুশনটা সেটা হচ্ছে এই যে এনার্জিটা অ্যাডিটিভলি সেপারেবল এবং তুমি ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল এইরকম ভাবে লিখতে পারবে। এবং কেমন করে এই লেখাটা হচ্ছে আর কি তার ডিটেল ডিসকাশন আছে, লেভাইনের বইয়ে দেবে সেই ডিসকাশনটা আছে, বা আমরা অনেকবার পড়িয়েছি এটা। এই পার্টিকুলার কেসে ওটা অ্যাকচুয়ালি একটা তো ফুল ক্লাস 2 ঘন্টার লাগে, আমরা আর এখানে সেটা বলছি না আর কি। ঠিক আছে, এটা আচ্ছা। এবারে দেখো যে প্রথম কথা যে ট্রান্সলেশনাল মোশন নিয়ে তোমার তো মাথা ঘামানোর দরকার নেই, কারণ ওর কোনো স্পেকট্রোস্কোপি হয় না, কারণ ট্রান্সলেশনাল এনার্জিটা তোমার কন্টিনিউয়াস। হ্যাঁ, সেটা নিশ্চয়ই আগে আলোচনা করা হয়েছে। তাহলে এবারে ভাবতে হবে রোটেশন, ভাইব্রেশন এবং ইলেকট্রনিক এই পার্টটাকে। আচ্ছা, এমনিতে তুমি দেখবে যে এদের যে টাইম বা ফ্রিকোয়েন্সি স্কেলে অনেক তফাৎ আমি বললাম, মানে অনেকটা তফাৎ, মানে বেসিক্যালি তুমি অ্যাবসলিউট এনার্জি দিয়েও বলতে পারো বা তোমার এনার্জি গ্যাপ দিয়েও বলতে পারো। মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার একটা ডিরেক্টলি কনসিকুয়েন্স হচ্ছে যদি তুমি দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ দেখো, ধরো দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে, মানে দুটো সাকসেসিভ ইলেকট্রনিক লেভেল, তাদের মধ্যে এনার্জি গ্যাপ যদি এইটা হয়, যদি ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে এইটা হয়, যদি দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ এটা হয়, আর দুটো ট্রান্সলেশনাল এনার্জি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ এটা হয়, তাহলে এইটা অনেক বেশি দেন এইটা। মানে এটা বেসিক্যালি মাঝ কেটার দেয়, মানে সামান্য কম বেশি নয়, একটা স্কেলে মানে 100 থেকে 1000 গুণ বেশি পর্যন্ত হয়ে যায়। আর এইটা তো পরিষ্কার বুঝতে পারছে, এটা তো মোরাললেস কন্টিনিউয়াস হয়ে যাওয়ার জন্য এর তুলনায় এটা তো অনেক বেশি, মানে 10⁻13-14 টাইমস বেশি আর কি। মানে এটা একদম মানে আর একটা দিয়ে দাও আর কি, এরকম সিচুয়েশন আর কি। মানে এইটা ট্রান্সলেশনের তুলনায় রোটেশনের যে এনার্জি গ্যাপটা হিউজ আর কি। মানে এইটা মোরাললেস কন্টিনিউয়াস। তুমি একটা পার্টিকুলার টিপিক্যাল এক্সাম্পল দিয়ে ক্যালকুলেট করে দেখাতে পারো দুটো ট্রান্সলেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যেখানে অফ দ্য অর্ডার অফ 10⁻35 to 36 জুল এই অর্ডারে, মানে এইটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ 10⁻⁻35। আমি জাস্ট একটা টিপিক্যাল ভ্যালু বলছি, অফ দ্য অর্ডার অফ 10⁻35 থেকে 36 লেখা ভালো, 36 জুল এই অর্ডারের। এইটা হচ্ছে হোয়ারএজ অফ দ্য অর্ডার অফ 10⁻⁻23 জুল এই অর্ডারের। হ্যাঁ, এটা অ্যাটমেন বা মলিকুল দুজনের ক্ষেত্রে আমি টিপিক্যালি লিখছি। এইটা অফ দ্য অর্ডার অফ 10⁻⁻21 জুল এই অর্ডারের। আর এইটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ ইলেকট্রন পোল, অর্থাৎ 10⁻⁻19 জুল এই অর্ডারে। মানে এইটার তুলনায় এই রোটেশন মানে ট্রান্সলেশনটা ধর্তব্যের বাইরে বাদ দিয়ে দাও, তাহলে রোটেশনের তুলনায় ভাইব্রেশনাল এনার্জি গ্যাপটা 100 টাইমস বেশি, আর ইলেকট্রনিক এনার্জি গ্যাপ হচ্ছে তোমার আরো 100 টাইম বেশি। মানে এই 100টা মলিকুল টু মলিকুল কখনো 1000 টাইমস হয়ে যেতে পারে।
ঠিক আছে, এইটা তাহলে এইটা একটা খেয়াল রাখবে। তাহলে এবারে কথাটা হচ্ছে যে যে তার মানে এটা দাঁড়াচ্ছে যে যদি তুমি, আচ্ছা ছবিগুলো কেন এরকম ভাবে আসছে আমি জাস্ট পরে বলবো। ধরো এদিকে যদি তুমি এনার্জিটাকে লেখো, ধরো জাস্ট একটা মানে আচ্ছা ঠিক আছে আমি মানে আচ্ছা ঠিক আছে মানে আমি জাস্ট একটা এনার্জি লেভেল এইরকম ভাবে লিখলাম। মানে এটা আসলে পোটেনশিয়াল এনার্জি সারফেসে এইরকম ভাবে লেখা হয় না, একটু অন্যরকম ভাবে লেখা হয়, মোটস পোটেনশিয়ালের মতো করে জাস্ট আঁকা হয়। দেখ আমি এইটা জাস্ট ভাবছি, এটা হচ্ছে তোমার একটা ইলেকট্রনিক স্টেট, ধরো এটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, ইলেকট্রনিক স্টেট। আর এইখানে ধরো তুমি একটা কনসিডার করছো, এটা হচ্ছে এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট। এটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, এটা হচ্ছে এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট। আচ্ছা এবার গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল থাকতে পারে। এ একটা যেমন অলরেডি আছে, এই ধরো এ একটা ভাইব্রেশনাল লেভেল, এই ধরো এ একটা ভাইব্রেশনাল লেভেল, এই ধরো এ একটা ভাইব্রেশনাল লেভেল, এই ধরো আর একটা ভাইব্রেশনাল লেভেল, ইত্যাদি ইত্যাদি। এবং আমি মোটামুটি ভাবে দেখাচ্ছি যদি অ্যানহারমোনিক অসিলেটর দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জিটা একটা কমতে থাকে। এখানেও ঠিক একই রকম ভাবে এ একটা ভাইব্রেশনাল লেভেল, এ একটা ভাইব্রেশনাল লেভেল, এ একটা ভাইব্রেশনাল লেভেল, একটা ভাইব্রেশনাল লেভেল, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব ভাইব্রেশনাল লেভেল। মানে ধরো তুমি সেইভাবে বললে এটাকে এই ভি ইকুয়াল টু 0, 1, 2, 3, 4 এইরকম ভাবে লিখছো। আর এদিকে ভি প্রাইমটা তুমি যা 0, 1, 2, 3, 4 এইরকম ভাবে, মানে একটা ইলেকট্রনিক স্টেটের মধ্যেই অনেক ভাইব্রেশনাল লেভেল থাকতে পারছে। আচ্ছা আবার একটা ভাইব্রেশনাল লেভেলের মধ্যে আবার তোমার অনেক রোটেশনাল লেভেল থাকতে পারে। একটা ভাইব্রেশনাল লেভেলের মধ্যে আবার তোমার অনেক রোটেশনাল লেভেল থাকতে পারে। হ্যাঁ, যেখানে ধরো এটাকে আমি যে যদি বলি, যেটা হচ্ছে তোমার 0, 1, 2, 3 এইরকম ভাবে যাচ্ছে। আবার এইখানেও ঠিক একই রকম করে একটা ভাইব্রেশনাল লেভেলের মধ্যে অনেক রোটেশনাল লেভেল থাকতে পারছে। এটা তাহলে এবারে যখন তুমি ইলেকট্রনিক ট্রানজিশনটা ঘটাবে তখন কি হবে না, একটা ইলেকট্রনিক স্টেট থেকে আরেকটা ইলেকট্রনিক স্টেটে ট্রানজিশনটা ঘটছে। এবারে আমি হয়তো বলছি যে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটে ট্রানজিশনটা ঘটছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড যেটা হয়ে যাবে যে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের কোন একটা পার্টিকুলার রোটেশনাল বা ভাইব্রেশনাল লেভেল থেকে একটা এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটের একটা পার্টিকুলার রোটেশনাল বা ভাইব্রেশনাল লেভেলে অ্যাকচুয়ালি ট্রানজিশনটা ঘটছে। তার মানে তুমি যখন একটা ইলেকট্রনিক ট্রানজিশনটাকে কনসিডার করছো বা ইলেকট্রনিক ট্রানজিশন কনসিডার করছো, সেইখান থেকে তুমি একটা ইলেকট্রনিক স্পেকট্রা পাচ্ছ বটে, ইলেকট্রনিক স্পেকট্রা পাচ্ছ। এবার এই যে ইলেকট্রনিক স্পেকট্রাতে তোমার ভাইব্রেশনের এফেক্টটা থাকতে পারে, রোটেশনের এফেক্টটা থাকতে পারে। তাহলে এফেক্ট অফ ভাইব্রেশন অন ইলেকট্রনিক স্পেকট্রা গিভস, একে বলে কোর স্ট্রাকচার, মানে ভাইব্রেশনাল কোর স্ট্রাকচার, ভাইব্রেশনাল কোর স্ট্রাকচার। হ্যাঁ, মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে তুমি কিছু মানে ভাইব্রেশনে কিছু ইনফরমেশন পাবে আর কি, তার মতো করে তার শেপ টেপ হ্যানা তানা একটুখানি চেঞ্জ হয়ে যাবে আর কি। সেটা আমরা ডিটেলে আলোচনা করবো, তাকে বলে ভাইব্রেশনাল কোর স্ট্রাকচার। আর উল্টো দিকে যদি তুমি এফেক্ট অফ রোটেশন on the electronic spectra gives, একে বলা হয় রোটেশনাল ফাইন স্ট্রাকচার। এটা হচ্ছে রোটেশনাল ফাইন স্ট্রাকচার। তাহলে আমাকে এই প্রথমে ভাইব্রেশনের এফেক্ট আগে দেখতে হবে, তারপর রোটেশনাল এফেক্ট আমি দেখবো। আচ্ছা আচ্ছা, এবারে আর একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলার, যে দেখো তুমি এর আগে যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা ইভেন রামন স্পেকট্রোস্কোপি তুমি দেখেছো,
যে সমস্ত মলিকুল বা সমস্ত ভাইব্রেশনাল মোড সমস্ত স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করছে এরকম কিন্তু নয়। তোমার রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করার জন্য তুমি দেখেছো যে মলিকুলটা অবশ্যই পোলার হতে হবে, বা তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট একটা পিরিয়ডিক চেঞ্জ হতে হবে ডিউরিং রোটেশন। ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করার সময় তুমি দেখেছো যে তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকার দরকার নেই, কিন্তু একটা পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন বরাবর একটা পার্টিকুলার মোড অফ ভাইব্রেশনের জন্য যেন তার ডাইপোল মানে ইনডিউস ডাইপোল মোমেন্ট একটা পিরিয়ডিক চেঞ্জ হয়। তাহলে কোথাও পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, কোথাও ইনডিউস ডাইপোল মোমেন্ট, এগুলো লাগছে। কিন্তু ইলেকট্রন স্পেকট্রোস্কোপি বোঝার জন্য হচ্ছে তোমাকে ওসব নিয়ে মাথা ঘামাতে হয় না যে সমস্ত মলিকুল কিন্তু ইলেকট্রন স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করে। তাহলে রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে কেউ রেসপন্স করে, কেউ করে না। ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে কেউ রেসপন্স করে, কেউ করে না। কারা করে কারা করে না সেই সম্বন্ধে তোমার ধারণা আছে, কিন্তু ইলেকট্রন স্পেকট্রোস্কোপিতে সবাই রেসপন্স করবে। কেন ইলেকট্রন স্পেকট্রোস্কোপিতে সবাই রেসপন্স করবে? কারণ মলিকুলে ইলেকট্রন থাকবেই, আর যখন তুমি লাইট দিচ্ছ তখন ইলেকট্রনটার যে ডিসপ্লেসমেন্ট বা ইলেকট্রন ক্লাউডের যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর কি, তার জন্য তোমার একটা ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল মোমেন্ট, তার কিন্তু পিরিয়ডিক চেঞ্জটা হতেই থাকবে আর কি। মানে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন সেইখান থেকে তার একটা ইলেকট্রনিক ডাইপোল মোমেন্ট থাকবে, সেই ইলেকট্রনিক ডাইপোল মোমেন্টটা কিন্তু অবশ্যই লাইটের সাথে ইন্টারাক্ট করলে চেঞ্জ হবেই। সেই জন্য যে কোনো মলিকুল সে অ্যাকচুয়ালি কিন্তু ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করবে। তাহলে যেটা আমি জাস্ট লিখছি, টু বি মাইক্রোওয়েভ অ্যাক্টিভ কি হতে হচ্ছে, দ্য মলিকুল মাস্ট হ্যাভ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। টু বি আইআর অ্যাক্টিভ, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে অ্যাক্টিভ হতে গেলে কি হলো না, ইনডিউস ডাইপোল মোমেন্ট must change periodically during vibration, এইটা। আর টু বি ইউভি ভিজিবল অ্যাক্টিভ আর কি, আমি এইভাবে লিখছি। ইউভি ভিজিবল অ্যাক্টিভ মানে ইলেকট্রন স্পেকট্রোস্কোপি রেসপন্স করতে গেলে হচ্ছে যেটা দরকার হচ্ছে যে এভরি মলিকুল response in electronic spectroscopy, every molecule response in electronic spectroscopy। তার কারণটা হচ্ছে যে তোমার ইলেকট্রন যে ডিস্ট্রিবিউশন তার সঙ্গে সঙ্গে ডাইপোল মোমেন্টের পিরিয়ডিক চেঞ্জ হবেই, মানে যে চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট is associated to electron রিডিস্ট্রিবিউশন। ইলেকট্রনের রিডিস্ট্রিবিউশন যেটা তোমার হবেই, সেই জন্য যে কোনো মলিকুল কিন্তু তোমার ইলেকট্রন স্পেকট্রোস্কোপিতে কিন্তু রেসপন্স করে নেবে। ঠিক আছে, এটা দেখো যেমন ধরো এই ধরো হাইড্রোজেন মলিকুল, হ্যাঁ এই যে হাইড্রোজেন মলিকুল, তাহলে হাইড্রোজেন মলিকুল যদি তুমি কনসিডার করো এ নন পোলার, তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট 0, সেক্ষেত্রে সে মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ। মানে হাইড্রোজেন শুধু না, হাইড্রোজেন অর নাইট্রোজেন এক্সেট্রা আর কি, মানে যে কোনো হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, তাহলে মিউ ইকুয়াল টু 0, সেখানে মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এবারে এর তো একটাই ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, যেটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেচিং, তাই তো? তার জন্য এর যে ইনডিউস ডাইপোল মোমেন্ট সেটাও কিন্তু শূন্য। মানে দেখো এই পার্টিকুলার কার্বন ডাইঅক্সাইড মলিকুল নন পোলার, কিন্তু কার্বন ডাইঅক্সাইড মলিকুলের ক্ষেত্রে অনেকগুলো ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। তার ক্ষেত্রে হয়তো সিমেট্রিক স্ট্রেচিং, তার ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের চেঞ্জ হলো না বলে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এর জন্য অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এর জন্য ডাইপোল মোমেন্টের চেঞ্জ হতে পারে। কিন্তু হাইড্রোজেন বা নাইট্রোজেন তারা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, তাদের ক্ষেত্রে একটাই ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, সেটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেচিং। তো সেই পার্টিকুলার ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের চেঞ্জ হওয়ার কোনো গল্প নেই। রামন অ্যাক্টিভ হয় আমি দেখেছি, হ্যাঁ, কিন্তু সে আইআর এ কিন্তু ইনঅ্যাক্টিভ। মিউ ইনডিউস ডাইপোল মোমেন্টও তোমার 0 হয়ে যাচ্ছে, সেখানে এ কিন্তু আইআর ইনঅ্যাক্টিভ।
এরা হচ্ছে তোমার আইআর ইনঅ্যাক্টিভ, কিন্তু এটা হচ্ছে মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে কিন্তু রেসপন্স করবে, যে বাট দে ক্যান গিভ ইউভি ভিজিবল স্পেকট্রা, তারা কিন্তু ইউভি ভিজিবল স্পেকট্রা কিন্তু দিতে পারছে, এটা তুমি মাথায় রাখবে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি খুব ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে কোনো মলিকুলের ক্ষেত্রেই কিন্তু তোমার ইলেকট্রনিক স্পেকট্রাটা কিন্তু থাকবে, ইলেকট্রনিক মানে যে কোনো মলিকুলের ক্ষেত্রেই ইউভি ভিজিবল স্পেকট্রা থাকবে, বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে যে কোনো মলিকুলই রেসপন্স করবে, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং তুমি যদি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে খুব জুডিশিয়াসলি ইউজ করতে পারো না, তাহলে রোটেশনাল বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি থেকে যা যা ইনফরমেশন পাওয়া যায় রিগার্ডিং দ্য বন্ড লেন্থ, রিগার্ডিং বন্ড স্ট্রেংথ, এই সব ইনফরমেশনগুলো কিন্তু পুরোটা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি সেখানে তার কোর স্ট্রাকচার এবং যে ফাইন স্ট্রাকচার সেইগুলোকে অ্যানালিসিস করে কিন্তু তুমি পেয়ে যেতে পারো। সেই জন্য হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটার লাগবে, কিন্তু জাস্ট যেহেতু তোমার কি বলবো ইলেকট্রনিক লেভেলের মধ্যে ভাইব্রেশনাল লেভেলের মধ্যে রোটেশনাল লেভেল আছে, এবং কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনিক ট্রানজিশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ভাইব্রেশনাল এবং রোটেশনাল লেভেলের ট্রানজিশনটাও জাস্ট রয়ে যাচ্ছে, সেই জন্যে তুমি যদি জুডিশিয়াসলি ভালো স্পেকট্রোফটোমিটার ইউজ করো এবং স্পেকট্রাটাকে অ্যানালাইজ করো, তাহলে পিওর রোটেশনাল বা পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি থেকে যা যা ইনফরমেশন পাওয়া সম্ভব ছিল সমস্ত ইনফরমেশনগুলি কিন্তু তুমি এখান থেকে পেয়ে যেতে পারবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবারে আমি প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে ভাইব্রেশনাল এফেক্ট আসলে মানে আজকে সময় কম, মানে আমাকে মানে কতগুলো জিনিস আর কি আগে হয়তো বলে নেওয়া উচিত ছিল, কিন্তু সেইটা বলার মতো পরিস্থিতি এখন নেই। তার জন্য আমাকে অনেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, যে মানে বেসিক্যালি যে সিলেকশন রুল আর কি। যখন আমি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি নিয়ে কথাবার্তা বলছি যে কোন লেভেল থেকে কোন লেভেলে একটা ট্রানজিশনটা ঘটবে, সেটা তো সিলেকশন রুল দিয়ে ঠিক হবে। আচ্ছা, এবারে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে কিন্তু সিলেকশন রুলটা বেশ সহজ, কিন্তু যখন কমপ্লিকেটেড মলিকুল হবে তখন একটা সিঙ্গেল সিলেকশন রুল দিয়ে কিন্তু সবটা চলবে না। দেখ আমরা আগের ক্লাসে মনে হয়, হ্যাঁ আগের ক্লাসই সম্ভবত, আগের ক্লাসে হচ্ছে জাস্ট ওই এরকম একটা বলেছিলাম যে যদি সেন্ট্রোসিমেট্রিক মলিকুল হয়, জি থেকে ইউ বা ইউ থেকে জি এই ট্রানজিশনটা অ্যালাউড, কিন্তু জি থেকে জি বা ইউ থেকে ইউ ট্রানজিশনটা অ্যালাউড নয়। আমি হয়তো এরকম কথাও কখনো না কখনো বলে ফেলেছি যে কোন একটা ইলেকট্রনিক স্টেট থেকে আরেকটা ইলেকট্রনিক ট্রানজিশন হতে গেলে ডেল্টা এসটা 0 হবে, যেখানে এসটা হচ্ছে তোমার স্পিন কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বারে কোনো চেঞ্জ হবে না। কিন্তু এর সাথে সাথে আরো কতগুলো জিনিস দরকার, যেমন ধরো তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কোনো চেঞ্জ হবে কিনা, ডেল্টা মানে এল বা ডেল্টা জে তাদের কোনো চেঞ্জ হবে কিনা, এই যে জিনিসগুলো, হ্যাঁ এইগুলো জানতে গেলে না তোমার একটা কি বলে মলিকুলার টার্ম সিম্বল বলে একটা জিনিস আছে, সেটাকে ইন্ট্রোডিউস করতে হয়। যেমন অ্যাটমিক টার্ম সিম্বল তোমরা জানো, ঠিক একই রকমভাবে মলিকুলার টার্ম সিম্বল সেগুলোকে ইন্ট্রোডিউস করতে হয়। মলিকুলার টার্ম সিম্বল থেকে তুমি 5টা সিলেকশন রুল আছে আর কি, সেই 5টা সিলেকশন রুল তুমি সিস্টেমেটিক্যালি পরপর করে লিখতে পারো। তাহলে সেই যে সিলেকশন রুলটা যাওয়ার জন্য একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার দরকার আছে। ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা অবভিয়াসলি যেখানে ওই মেনি ইলেকট্রন প্রবলেম যেখানে করছি, আমাদের তো আগের দিন অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল হচ্ছিল আর কি, ওই ক্লাসটা যে কন্টিনিউড হচ্ছে আর কি, ওখানে 2-4 দিন পরে আমরা যখন ব্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল ইত্যাদি পড়ে ফেলবো, পার্টিকুলার মলিকুলার অরবিটাল থিওরি পড়ে ফেলবো, সেইখানে কিন্তু আমার ওই যে মলিকুলার টার্ম সিম্বল এগুলোকে ইন্ট্রোডিউস করার একটা পসিবিলিটি আছে, এবং সেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়। কিন্তু মানে এখন যদি আমি ওই সব জিনিসপত্র করে ইন্ট্রোডিউস করে তোমাকে পড়াবো মনে করি, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় লেগে যাচ্ছে। আমাদের সিলেবাসে যতটুকু জিনিস আছে সেই জিনিসটাই আমরা যাতে এখন আলোচনা করে নিচ্ছি। হ্যাঁ, তারপর সিলেকশন রুলগুলো দেবে, মাঝে মাঝে এটা ওটা সেটা কথাবার্তা বলছি, কিছুটা ধারণা তৈরি হবে। আর ওই ক্লাসটা তোমরা কন্টিনিউ করবে, ওই ক্লাসটা কন্টিনিউ করলে মানে যারা জানতে চাও ডিটেলে আর কি, সেখানে ওই সিলেকশন রুল নিয়ে প্রচুর কথাবার্তা হবে। স্যার ওই যে আমরা ইনঅর্গানিক T2G EG পড়ি স্যার, ওগুলো কি অ্যাটমিক টার্ম সিম্বল? না, মানে ওগুলো মলিকিউলার না? ওইগুলো মলিকুলার টার্ম সিম্বল, মলিকুলার টার্ম মানে মলিকুলার, ওগুলোকে টার্ম সিম্বল বলে না, ওগুলোকে সব মানে ওটাকে বলা হয় মুলিকান সিম্বল বলে, ওটা টার্ম সিম্বল না, ওগুলোকে বলা হয় মুলিকান সিম্বল, ওটা গ্রুপ থিওরি থেকে আসে, T2G EG ইত্যাদি সব আছে। এগুলো সব মানে আমরা ওই এমএসসি ছেলেদের সব পড়াবো পরপর করে আর কি। তোমাদের পরীক্ষাটা, তুমি কি 4th সেমিস্টার না 6th সেমিস্টার? স্যার আমার 6 সেমিস্টার ছিল নভেম্বরে স্যার, শেষ হয়ে গেল তো এক্সাম। 6th সেমিস্টার তো পরীক্ষা শেষ হয়ে গেছে?
হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যাল গুলো খালি বাকি আছে, ও আচ্ছা আচ্ছা। মানে থিওরি হয়ে হ্যাঁ গেছে। স্যার শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ মানে এখন তো আইআইটি মানে সুজন তো কানপুরে যাচ্ছিস, তুই কোথায় যাচ্ছিস, তোর নাম কি? স্যার কানপুর, কানপুর স্যার। ও দুজনই, মানে তোর নাম কি আমি মানে দেখতে পাচ্ছি না তো সেইখানে। স্যার মণিদীপ্ত ও সরকার। মণিদীপ্ত, হ্যাঁ। মানে এখন তো গিয়ে ক্লাস করতে হবে না, এখান থেকেই ক্লাস করবি। হ্যাঁ স্যার অনলাইনই আচ্ছা, হবে। হ্যাঁ তাহলে যদি অনলাইন। ইন্টারেস্টেড থাকিস ওই এমএসসি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করিস, এমএসসি ক্লাসগুলো। হ্যাঁ সেইখানে কিছু ভালো ভালো মানে জিনিস। এমএসসির ব্যাচে, হ্যাঁ এমএসসি স্যার ব্যাচ মানে একটা বানাবেন আবার। এমএসসি ব্যাচ আছে তো, ব্যাচ আছে। এবারে এই যারা এবার 6 সেমিস্টার যারা পাস করে গেবে তাদেরকে আবার ইনটেক করব, হ্যাঁ মানে আগস্ট মাস করে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ইনটেক হবো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এইখানে জয়েন করে যাবো স্যার। আসলে ব্যাপারটা যে জয়েন করে যাব বলে, কিন্তু ছেলেদের সিরিয়াসনেস খুব কম। একটু কঠিন জিনিস পড়ালেই দেখেছি, একটা এমএসসির ক্লাস তাতে কিছু কঠিন জিনিস সবসময়ই থাকবে। হ্যাঁ এবার সেইটা করলেই আমি দেখেছি ছেলেদের ইন্টারেস্ট কেমন একটা চলে যায় আর কি। আসলে সমস্ত জায়গায় এত উপরে পড়ানো হয় সমস্ত আইআইটিতে, মানে এখন মানে এত বাজে এবং এত উপরে পড়ানো হয়, যেটা গভীরে ঢুকে পড়ার মানসিকতাগুলো পুরোপুরি চলে যাচ্ছে আর কি। কিন্তু সেটা ওই একটুখানি মানে মানে শিখে নিতেই পারিস আর কি, নিলে ভালোই এই করে। মানে মন দিয়ে করলে দেখবি স্যার আগস্ট ওইসব। থেকে জয়েন করে যাবো? হ্যাঁ স্যার আগস্ট থেকে জয়েন করে যাবো? মানে এখনই কাল থেকেই জয়েন করে যাবি, কালকে আমাকে একটা ইয়ে ঠিক আছে। পাঠাবি, তোর নাম, ফোন নম্বর, হ্যাঁ হোয়াটসঅ্যাপ স্যার নম্বর, আমরা ইমেল আইডি, কালকে জয়েন করে যাবো স্যার। হ্যাঁ ওইগুলো একটু পাঠিয়ে হ্যাঁ দিলে স্যার, হ্যাঁ স্যার। গ্রুপে অ্যাড করে দেবো আর কি। ঠিক আছে হ্যাঁ স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার। ওখানে যেমন ওই পলি ইলেকট্রন সিস্টেম পড়ানো হচ্ছে, মানে আমরা ওই মানে পারমুটেশন অপারেটর, সেখান থেকে হচ্ছে ইনডিস্টিংগুইটিভ প্রিন্সিপাল, অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল, পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, স্ট্যাটার ডিটারমিনেন্ট, এই পার্টগুলো এখন পড়ছি আর কি। হ্যাঁ মানে কিছু অ্যাডভান্স কোয়ান্টাম সেই ওই পার্টে এখন পড়ানো হচ্ছে। গ্রুপ থিওরিটা আমি আসলে এই 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 সপ্তাহটা হয়তো হবে না, পরের সপ্তাহ থেকে গ্রুপ থিওরি শুরু করবো। পরে মানে আমি এই তোদেরকে যাদের মানে 6 সেমিস্টার বা ইত্যাদি পরীক্ষা আছে তাদেরকে এক সপ্তাহের মধ্যে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে তারপরের সপ্তাহ থেকে হচ্ছে গ্রুপ থিওরি শুরু করবো। মানে ওদের ওই সপ্তাহে 2 দিন 3 দিন করে ক্লাস পর করে হবে আর কি। ঠিক আছে। আচ্ছা চলো যেটা বলছিলাম, তাহলে সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রন স্পেকট্রোস্কোপিতে যে করসপন্ডিং সিলেকশন রুল বা ইত্যাদিগুলো, সেইগুলো হয়তো আমরা পরে ডিসকাস করবো। আচ্ছা এবারে আমি জাস্ট এইটুকু যেটা বলতে চাইছি যে আমি মানে প্রথমে আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস অন্তত কভার করি। সেটা হচ্ছে যে যে তুমি যখন ইলেকট্রন স্পেকট্রোস্কোপিতে ভাইব্রেশনের এফেক্টটা দেখবে, এফেক্ট অফ ভাইব্রেশন ইন ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, সেখান থেকে পাবো হচ্ছে ভাইব্রেশনাল কোর স্ট্রাকচার, কোর স্ট্রাকচার। এই পার্টটা একটুখানি জাস্ট একটুখানি দেখে নিতে চাইছি। দেখো এইটা তোমাদের অলরেডি জানা হয়ে গেছে যে মানে এগুলো আসলে পরে একটু ভালো করে বলতে হবে। এই যে আমি এই যে প্রথমেই যে বলেছিলাম যে পোটেনশিয়াল এনার্জি সারফেস ইত্যাদি ইত্যাদি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, যে ধরো একটা পোটেনশিয়াল এনার্জি সারফেসকে আমি জাস্ট এইরকম ভাবে এক্সপ্রেস করছি, এইটা। আচ্ছা আর একটা পোটেনশিয়াল এনার্জি সারফেস, সেটাকে ধরো আমি এইরকম ভাবে এক্সপ্রেস করছি। মানে কেন এইরকম ভাবে এক্সপ্রেস করছি ইত্যাদি ইত্যাদি ইত্যাদিগুলো, সেইগুলো না হয় আমি একটু পরে মানে পরের দিনে একটু ভালো করে না হয় আরেকবার একটু বলবো আর কি। এটা বিভিন্ন সময় বলেছি, কিন্তু কে শুনেছো কে শোনোনি তো ঠিক খেয়াল নেই, বা কাদের বলেছে এই ক্লাসটাকে তো অনেকে করছে, অনেকে হয়তো আমার কাছে আগে পড়েনি টড়েনি, তাদের একটু অসুবিধা হবে। ধরে নাও এটা একটা স্টেবল গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট। আচ্ছা স্টেবল মানে হচ্ছে এটাকে পোটেনশিয়াল এনার্জি সারফেস বলে। এই পোটেনশিয়াল এনার্জি থেকে যখন একটা ডেপথ থাকে তাহলে সেটা স্টেবল হয়, ঠিক আছে। তো তাই এটাও কিন্তু একটা স্টেবল। আর যদি পোটেনশিয়াল এনার্জিতে তোমার ডেপথ না থাকে তাহলে তুমি দেখবে সেটা আনস্টেবল হয়। তার ছবি আমি পরে আঁকবো। এটা হচ্ছে স্টেবল ধরো এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট। এবারে সামহাউ এই ইলেকট্রনিক স্টেট থেকে এই ইলেকট্রনিক স্টেটের ট্রানজিশনটা, সেটা তোমার ধরে নাও তোমার সিলেকশন রুল দিয়ে এটা অ্যালাউড,
এটা আমি ইন্টারনিউক্লিয়ার সেপারেশন দিচ্ছি এটা, হ্যাঁ? তাহলে এই ইলেকট্রনিক স্টেট থেকে ইলেকট্রনিক স্টেটের ট্রানজিশনটা সিলেকশন রুল দিয়ে অ্যালাউড। আচ্ছা, এবারে এই যে ইলেকট্রনিক স্টেট তার মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে। আচ্ছা, এবার এই যে ভাইব্রেশনাল লেভেলগুলো আছে, ভাইব্রেশনের মধ্যে আবার যে রোটেশনাল লেভেল আছে সেইটা আমি পার্টিকুলার ক্ষেত্রে কনসিডার করছি না, করলে পিকচারটা প্রচন্ড কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি অন্তত পক্ষে ছবি আঁকার সময় এই কোয়ালিটেটিভ জিনিসটা মনে রাখছি, সেটা হচ্ছে এই যে তোমার দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা গ্র্যাজুয়ালি কমছে, কমে 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 একটা সময় পর সেটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কারণ অ্যানহারমোনিক অসিলেটরের ক্ষেত্রে সেটাই হয়, পাশাপাশি দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা আস্তে আস্তে কমতে থাকে এটা। এবার ধরে নাও এইটা ভিটা হচ্ছে তোমার 0, 1, ভি মানে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ফর দ্য গ্রাউন্ড স্টেট আছে, ভি ইকুয়াল টু 0, 1, 2, 3 এরকম ভাবে যাচ্ছে। আবার ঠিক একই রকম করে এক্সাইটের যে ভাইব্রেশনাল লেভেল, মানে এক্সাইটের যে ইলেকট্রনিক স্টেট তারও বিভিন্ন ভাইব্রেশনাল লেভেলগুলো আছে। ভাইব্রেশনাল লেভেলগুলো তোমার আস্তে 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 সেটা কন্টিনিউয়াস হচ্ছে আর কি। সেইটা ধরো ভি প্রাইম ইকুয়াল টু 0, 1, 2, 3 এইরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস বলি, মানে আমি সামহাও বলছি যে মানে সিলেকশন রুল কিছু বলছি না, কিন্তু সিলেকশন রুল দিয়ে এই ট্রানজিশনটা অ্যালাউ। তাহলে মানে দিস ইলেকট্রনিক ট্রানজিশন is allowed by selection rule. সিলেকশন রুল। আচ্ছা, তা যদি হয় তাহলে এর যে করসপন্ডিং ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা, এটাকে টিএমআই বলছে, ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল। এটা কি হয় না, এই ধরো এটা ধরো গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, হ্যাঁ এটা ইলেকট্রনিক স্টেট, গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, একটা ইলেকট্রনিক ডাইপোল মোমেন্ট অপারেটর ইন্টু এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট, এটা ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল, ঠিক আছে? এটা আমরা বলেছি আগে যে এর যে স্কোয়ারটার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে তোমার ইন্টেন্সিটিটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা, সেইটা সামাও নন জিরো হচ্ছে। মানে আমি যেহেতু এই ট্রানজিশনটা অ্যালাউড বলছি, মানে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা তোমার বেসিক্যালি নন জিরো হচ্ছে এটা। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে তাহলে এই যে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা, দেখো এই যে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটটা আমি বলছি, মানে মানে গ্রাউন্ড যে স্টেটটা আমি বলছি, গ্রাউন্ড স্টেট, আর ইলেকট্রনিক বা কিছু লিখিনি। এবারে কথাটা হচ্ছে যে আমি যদি ধরো এই স্টেটটাকে কনসিডার করি, এইটাকে কনসিডার করি, তাহলে এইটা যেমন একটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, তার সঙ্গে একটা পার্টিকুলার ভাইব্রেশন লেভেল আছে। তো আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন কি হচ্ছে, আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন এই যে গ্রাউন্ড স্টেট আমি যেটা বলছি, সেই গ্রাউন্ড স্টেটটা যেমন গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, তার সঙ্গে একটা পার্টিকুলার ভাইব্রেশনাল লেভেলও ইনভলভ। মানে আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন আমি রোটেশনটাকে ধরছি না, রোটেশনটাকে এখানে ইনক্লুড করছি না। কি হলো যে এই যে ওভারঅল ওয়েভ ফাংশনটা, সেটা কি একটা ইলেকট্রনিক ওয়েভ ফাংশন, আর সরি প্লাস নয়, ইনটু ইলেকট্রনিক ওয়েভ ফাংশন ইনটু ভাইব্রেশনাল ওয়েভ ফাংশন, তাদের গুণফল, তার সঙ্গে রোটেশন, তার সঙ্গে ট্রান্সলেশন থাকতো, বাকিগুলো আমি কনসিডার করছি না। তারপরে এটা দাঁড়াচ্ছে যে এই যে গ্রাউন্ড যে তোমার মানে মানে যে স্টেটটা, সেই স্টেটটা কেমন, তার একটা ইলেকট্রনিক স্টেট পার্ট থাকবে, তার সঙ্গে একটা ভাইব্রেশনাল ওয়েভ ফাংশন থাকবে, এইখানে ইলেকট্রনিক ডাইপোল মোমেন্ট অপারেটর রইল। আর এটাও ঠিক এই এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট, তার সঙ্গে তোমার একটা ভাইব্রেশনাল লেভেল থাকবে, সেটা ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারটা ভি প্রাইম। কারণ আমি এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটের যে ভাইব্রেশনাল লেভেলগুলো আছে, তার ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারগুলো ভি প্রাইম দিচ্ছি। তার মানে কি হলো না, দেখো আমি আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন এই যে ওভারঅল মলিকুলার ওয়েভ ফাংশনটা, সেটাকে ইলেকট্রনিক ওয়েভ ফাংশন কিন্তু ভাইব্রেশনাল ওয়েভ ফাংশনের গুণফল হিসেবে লিখছি।
কি পারি তো লিখতে? আমি রোটেশনটা এখানে কনসিডার করিনি আর কি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো এই যে অপারেটরটা, সেইটা কিন্তু ইলেকট্রনিক ডাইপোল মোমেন্ট অপারেটর, সেইটা শুধুমাত্র ইলেকট্রনিক ওয়েভ ফাংশনের উপরে কাজ করবে। তাহলে কি দাঁড়াবে না, তোমার এই ইলেকট্রনিক কম্পোনেন্ট যেটা আলাদা হয়ে গেল, আর তার সাথে এটা আলাদা হয়ে গেল, তাই না? তাহলে অপারেটরটা কিন্তু ভাইব্রেশনাল ওয়েভ ফাংশনের উপরে কাজ করবে, সে শুধুমাত্র ইলেকট্রনিক ওয়েভ ফাংশনের উপরেই কাজ করবে, এইটা। তাহলে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে তোমার ইলেকট্রনিক ট্রানজিশন ডাইপোল মোমেন্ট, এইটা হচ্ছে তোমার ইলেকট্রনিক ট্রানজিশন ডাইপোল মোমেন্ট, মোমেন্ট বা ইলেকট্রনিক ট্রানজিশন ডাইপোল মোমেন্ট ইন্টিগ্রাল, যা কিছু বলবো এইটা। আর তার সঙ্গে এই যে পার্টটা, এইটাকে তুই বলতে পারো দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে ওভারল্যাপ, এইটাকে বলা হয় ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর, ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর। আচ্ছা এবারে দেখো, তাহলে একটা পার্টিকুলার ইলেকট্রনিক স্টেট থেকে একটা পার্টিকুলার ইলেকট্রনিক ট্রানজিশন স্টেটে ট্রানজিশনটা হতে গেলে এই পার্টটা তোমার একটা ফিক্সড ভ্যালু আছে তার, এবং সেটা অবশ্যই নন জিরো। এবারে এই যে পার্টটা, এই পার্টটার ম্যাগনিটিউড তোমাকে আলটিমেটলি ঠিক করে দেবে যে কোন ভাইব্রেশনাল লেভেল থেকে কোন ভাইব্রেশনাল লেভেলে ট্রানজিশনটা হলে হচ্ছে করসপন্ডিং ইলেকট্রনিক স্পেকট্রাটা মোর ইন্টেন্স হবে। মানে আমি এইখান থেকে এখানে ট্রানজিশনটা করছি একটা পার্টিকুলার ইলেকট্রনিক স্টেট, একটা পার্টিকুলার ইলেকট্রনিক স্টেটে, কিন্তু এই পার্টিকুলার ইলেকট্রনিক স্টেটে মানে গ্রাউন্ড যে ইলেকট্রনিক স্টেট তার বিভিন্ন ভাইব্রেশনাল লেভেল থেকে এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেলে ট্রানজিশনটা হতে পারে। এবারে কথাটা যেটা হচ্ছে যে কোন লেভেল থেকে মানে ভি এর কোন ভ্যালু থেকে ভি এর কোন ভ্যালুতে গেলে করসপন্ডিং স্পেকট্রাটা মোর ইন্টেন্স হবে, সেইটা কিন্তু নির্ভর করছে ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টরের উপরে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ফরে particular electronic transition, it is the Frank Condon factor that determines which transition determines the intensity distribution due to ট্রানজিশন। এত হচ্ছে কেন রে বাবা? intensity distribution due to transition from one vibrational state to other. কি বলছি না, for a particular electronic transition it is the Frank Condon factor that determines the intensity distribution due to transition from one vibrational state to other, বা one vibrational level to other। মানে একটা পার্টিকুলার ইলেকট্রনিক ট্রানজিশনই ঘটাচ্ছি, এবারে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেল থেকে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেলে যেতে পারে। আচ্ছা এবারে লাইফটাকে যেটা সিম্পল হয়ে যাচ্ছে যে তোমার অর্ডিনারি টেম্পারেচারে তুমি জানো যে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটে গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলটাই মোস্টলি পপুলেটেড থাকে। তার মানে যেটা কথা সেটা হচ্ছে যে তোমার এই যে স্টেটটা এই জায়গাটাই কিন্তু মোস্টলি পপুলেটেড, এইটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটে গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলটাই অর্ডিনারি টেম্পারেচারে হচ্ছে তোমার মোস্টলি পপুলেটেড থাকবে, কারণ প্রথম কথা দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ অনেক বেশি হয়ে যাওয়ার জন্য এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটের পপুলেশনটা তুমি জাস্ট ভাববেই না। আচ্ছা এবারে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা
যথেষ্ট বেশি, সেই জন্য তুমি জানো যে লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলটাই মোস্টলি পপুলেটেড। তাহলে জাস্ট অ্যাট অর্ডিনারি টেম্পারেচার মানে অ্যাট অর্ডিনারি মানে রুম টেম্পারেচার আর কি, অ্যাট অর্ডিনারি টেম্পারেচার the V equal to 0 level of the ground electronic state is mostly populated, and hence we consider transition from V equal to 0 level only। তাহলে আমরা শুধুমাত্র V equal to 0 level থেকে ট্রানজিশনটাই কনসিডার করছি। এইখান থেকে ট্রানজিশনটা কনসিডার করছি। আচ্ছা, এবারে এইখান থেকে যখন ট্রানজিশনটা হচ্ছে সে এখান থেকে এখানেও যেতে পারে, সে এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, বিভিন্ন লেভেলে যেতে পারে। এবারে ধরো আমি ব্যাপারটাকে এইরকম করে ভাবছি যে এই ধরো একটা ট্রানজিশন তোমার মানে আমি এখন নাম দিচ্ছি, ধরো লেটস সে 0 থেকে 0-তে যেতে পারে, 0 থেকে ডান দিকটা হচ্ছে ইনিশিয়ালটা আর বাঁ দিকটা হচ্ছে ফাইনালটা, 0 থেকে 1-এ যেতে পারে, 0 থেকে 2-তে যেতে পারে। তাহলে এইগুলো হচ্ছে তোমার পসিবল ট্রানজিশন আর কি, ট্রানজিশন মানে বেসিক্যালি এটা খেয়াল রাখবে, মানে এটা বেসিক্যালি মানে মানে প্রথম ডান দিকে থাকবে ইনিশিয়াল ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারটা, আর এইটা থাকবে ফাইনাল স্টেটের করসপন্ডিং কোয়ান্টাম নাম্বারটা। হ্যাঁ, আর ডান দিকটা ইনিশিয়াল মানে V equal to 0 লেভেল থেকে V equal to 0-তে, V equal to 1-এ, V equal to 2-তে বিভিন্ন জায়গায় ট্রানজিশনটা ঘটছে আর কি এটা। আচ্ছা, কোথায় তোমার করসপন্ডিং ইন্টেন্সিটিটা বেশি হবে, আচ্ছা সেইটা কিসের উপর নির্ভর করবে একটু খেয়াল করে দেখো। আচ্ছা, প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা হচ্ছে এই যে ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে ধরো মলিকুলটা ইনিশিয়ালি এখানে ছিল, তুমি তাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের এনার্জি দিলে বা লাইট দিলে সে ট্রানজিশনটা ঘটছে। তাহলে প্রথম যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে এই যে যে এই যে এমনভাবে আমি দেখাচ্ছি কেন ভার্টিক্যালি ট্রানজিশনটা হচ্ছে এরকম করে ভাবছি, এবার কথাটা হচ্ছে এরকম বেঁকে গিয়ে মানে এই রকম করে এখানে পৌঁছাতে কোনো আপত্তি আছে কিনা, বা এদিকেও ঠিক একই রকম করে ধরো আমি যেমন করে সবুজ ছবিটাকে এঁকেছি, নীল ছবিটাকে এঁকেছি, তাতে মনে হচ্ছে ভার্টিক্যালি যাচ্ছে, মানে অ্যাজিভ যেন এই তুমি যদি এই ডিস্টেন্সটাকে কনসিডার করো তাহলে জাস্ট এই ডিস্টেন্স থেকে ফিক্স থেকে ট্রানজিশনটা ঘটছে, মানে ডিস্টেন্সটা এখানে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন, আটটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন, একটা ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটাকে ফিক্স থেকে হচ্ছে, একটাতে ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটা গ্র্যাজুয়ালি কমছে, একটা ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটা গ্র্যাজুয়ালি বাড়ছে। এবার কথাটা হচ্ছে যে এই সমস্ত পসিবিলিটিগুলো অ্যালাউড কি অ্যালাউড নয়, এটা প্রথমে বুঝতে হবে। তাহলে প্রথম যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে যে এইখান থেকে এইখানে ট্রানজিশনটা হতে কতটা সময় লাগে, সময় যেটা লাগে সেটা হচ্ছে ফেমটো সেকেন্ড অর্ডারের, 10⁻⁻14 to 10⁻⁻15 সেকেন্ড এই অর্ডারে। আর এবারে এই তাহলে এইখান থেকে এইখানে পৌঁছে গেলে 10⁻⁻15 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, এবারে যদি এই লালটা মানে লাল যে পসিবিলিটিগুলো সেগুলো যদি হতে হয় তাহলে এই ট্রানজিশনের সময়ই কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা তোমার পাল্টে গেছে, মানে বন্ড ডিস্টেন্সটা পাল্টে যাচ্ছে। বন্ড ডিস্টেন্স পাল্টাতে গেলে কি করতে হয়, তা মলিকুলটাকে ভাইব্রেট করতে হয়। আচ্ছা, ভাইব্রেট করতে কিরকম সময় লাগে, সময় লাগে 10⁻12 to 10⁻13 সেকেন্ড এরকম অর্ডারে। তার মানে ইলেকট্রনিক ট্রানজিশনটা যে সময় লাগছে তার থেকে অন্তত পক্ষে 100 থেকে 1000 গুণ বেশি সময় লাগছে হচ্ছে মলিকুলার ভাইব্রেশন হতে। তাহলে দেখো, তাহলে আমি কি বলছি না, ইলেকট্রনিক ট্রানজিশনটা যে সময়ের মধ্যে হচ্ছে মলিকুলটাকে ভাইব্রেট করে বন্ড লেন্থটাকে অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে তার থেকে 100 থেকে 1000 গুণ বেশি সময় লাগছে। তাহলে এই ট্রানজিশনের সময় বন্ড লেন্থটা কি পাল্টাতে পারবে, কি মনে হয় তোমাদের? না স্যার, পাল্টাবে না। পাল্টাবে, মানে তুমি দেখবে যখন ওই টেস্ট খেলাগুলো হয় না,
ব্যাস একদম সেই চেপে ধরেছে আর কি, মানে এই অনেক সময় হয় না যে আর 2-3টে উইকেট জাস্ট ফেলতে হবে, হ্যাঁ, তখন হচ্ছে ব্যাটসম্যানের মানে একদম মানে সেই দূরে বাউন্ডারির ধারে ফিল্ডার আর নেই, ব্যাটসম্যানের একদম আশপাশই হচ্ছে 7-8জন ফিল্ডার, ঠিক আছে? তো একদম সেই ব্যাটসম্যান যেখানে তোমার ব্যাট করছে তার একদম সামনে একজন ফিল্ডার দাঁড়িয়ে থাকে, দেখেছো? হ্যাঁ, অনেক সময় খেয়াল করেছো? হ্যাঁ স্যার, টেস্ট খেলার সময় থাকে। টেস্ট খেলার সময় থাকে তো, সে কি হেলমেট পরে? ক্লিভল্যান্ডে। হ্যাঁ হেলমেট পরে। সে হেলমেট পরে। আর বাউন্ডারি ধারে যখন ফিল্ডিং দেয় তখন হেলমেট পরে? না না না। তাহলে এবার আমায় বলো তো, বাউন্ডারির ধারে ফিল্ডিং দেওয়ার সময় হেলমেট পরতে হয় না, আর সামনে ফিল্ডিং দিলে হেলমেট কেন পরতে হয়? আচ্ছা, সামনে থাকলে বলটা ফট করে এসে লেগে যাওয়ার একটা ভয় ফট থাকে। করে, এই যে ফট করে এসে যাবে, ফট করে এসে গেলে কি হবে, ধরো মুখে বা কোথাও হয়তো ধাক্কা, মাথায় ধাক্কা লাগলে মাথাটা পড়তে পারে, তাহলে মাথাটা সরানোর সময় পাচ্ছে না, তাই তো? তাহলে আচ্ছা। গল্পটা হচ্ছে এইটা, তাহলে বলটা এত কুইকলি চলে আসছে যে ওই অল্প সময়ের মধ্যে মাথাটা ঘোরানোর সময় পাচ্ছে না। এখানে এক্স্যাক্টলি তাই হচ্ছে, যে এই ইলেকট্রনিক ট্রানজিশনটা এত কুইকলি হয়ে যাচ্ছে, ডিউরিং ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে জাস্ট এই মলিকুলার জিওমেট্রিটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ সে পাচ্ছে না বা সময় সে পাচ্ছে না। এইটাকেই বলা হচ্ছে তোমার ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল। তাহলে কি বলা হচ্ছে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল? তাহলে যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আর কি, ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল সেটা বলছে যে ইলেকট্রনিক ট্রানজিশন takes place so quickly that during electronic transition nuclear geometry does not change at all. The electronic transition takes place so quickly that during electronic transition nuclear geometry does not change at all. In other words, electronic transition is always a vertical transition. Always a vertical transition. ইলেকট্রনিক ট্রানজিশন ইজ অলওয়েজ এ ভার্টিক্যাল ট্রানজিশন, মানে ট্রানজিশনটা যখন ঘটবে তখন এই খারাপভাবে যে ট্রানজিশনটা ঘটছে এটা অ্যালাউড, এইটা বা এইটা এরা কিন্তু অ্যালাউড না, অ্যালাউড হচ্ছে শুধুমাত্র এইটা। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবারে দেখো, এবারে যেটা নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে যে ভার্টিক্যালি তোমার ট্রানজিশনটা ঘটতে হবে। তাহলে ভার্টিক্যালটা ট্রানজিশনটা ঘটলো, ঘটার পরে যেটা তোমার দরকার যে এবারে এইখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, মানে ভি ইকুয়াল টু 0 থেকে 0-তে 1-এ 2-তে আসতে পারে। তাহলে কোন করেসপন্ডিং স্পেক্ট্রাটা মোর ইন্টেন্স হবে? আচ্ছা, সেইটা বোঝার জন্য তোমাকে জাস্ট এই যে বিভিন্ন ভাইব্রেশনালে, মানে তোমার এটা নিশ্চয়ই জানো তুমি, মানে যখন আমরা এসএইচও পড়েছিলাম সেইখান থেকে মোটামুটিভাবে তোমার একটা ধারণা ছিল যে কোন একটা ভাইব্রেশনাল লেভেলের পপুলেশন ডিস্ট্রিবিউশনটা এরকম দেখতে, গাউস যেটা সেটা হচ্ছে গাউসিয়ান টাইপের দেখতে হয়। তারপরে ভি ইকুয়াল টু 1-এ হচ্ছে তোমার একটা নোড থাকে, ভি ইকুয়াল টু 2 দুটো নোড থাকে, ইত্যাদি ইত্যাদি। এখানেও ঠিক একই রকম ভাবে এই হলো তারপরে সব, মানে এটা ছবিতে ভালো বোঝাতে পারছি না, কিন্তু এই বিভিন্ন ভাইব্রেশনাল লেভেলটা হচ্ছে। তাহলে এবারে দেখো, তাহলে ট্রানজিশনটা একই পার্টিকুলার জায়গা থেকে আমি করছি, এবারে যেখানে গিয়ে পৌঁছালো সেইখানে যদি করেসপন্ডিং প্রবাবিলিটিটা বেশি থাকে তাহলে সেখানে কি হবে, সেখানে যাওয়ার সম্ভাবনা তার মানে বেশি। তাহলে আমি দেখো এই পার্টিকুলার কেসে এই যে দুটো ছবি আমি দেখাচ্ছি যে ভি ইকুয়াল টু 0 থেকে ভি প্রাইম ইকুয়াল টু 0-তে একটা, আর ভি প্রাইম ইকুয়াল টু 1-এ একটা। ভি প্রাইম ইকুয়াল টু 0-তে দেখো কোথায় গিয়ে পৌঁছাচ্ছে না, যেখানে গিয়ে প্রবাবিলিটিটা বেশি, আর ভি প্রাইম ইকুয়াল টু 1-এ কি হচ্ছে, কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, যেখানে গিয়ে প্রবাবিলিটিটা হচ্ছে 0।
তাহলে করসপন্ডিং ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 0 এইটা অনেক ইন্টেন্স স্পেকটা দেবে, ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1 হচ্ছে তোমার অনেকটা লেস ইন্টেন্স স্পেকটা দেবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই যে 0 যে ট্রানজিশনটা এইটা মোর ইন্টেন্স হবে, 1-0 এটা হচ্ছে তোমার সেই রেসপেক্টে লেস ইন্টেন্স হবে, আর বাকিগুলো ঠিক একই রকম ভাবে তুমি কম্পেয়ার করতে পারবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে যেহেতু ইনিশিয়াল স্টেটটা একই, তাহলে ফাইনাল স্টেটটা তার প্রবাবিলিটি ডেনসিটি অফ দ্য এক্সাইটেড ভাইব্রেশনাল স্টেট determines the intensity of the transition, তাই তো? তাহলে আমার যেতে একই জায়গা থেকে ট্রানজিশনটা হচ্ছে আমি ধরে নিচ্ছি, তাহলে এবারে ভার্টিক্যাল ট্রানজিশনটা হবেই। ভার্টিক্যাল ট্রানজিশনটা হওয়ার পরে তুমি দেখো কোথায় গিয়ে ওটা পৌঁছালো, ভি প্রাইম ইকুয়াল টু 0-তে বা 1-এ বা 2-তে বা 3-তে। এবার ঠিক যে জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে সেই জায়গায় দেখো প্রবাবিলিটি ডেনসিটিটা কেমন। যদি প্রবাবিলিটি ডেনসিটিটা বেশি হয় তাহলে করসপন্ডিং সেটা মোর ইন্টেন্স, প্রবাবিলিটি ডেনসিটিটা কম হলে সেটা হচ্ছে লেস ইন্টেন্স। তার মানে ইলেকট্রনিক স্পেকট্রাতে যখন আমি ভাইব্রেশন এফেক্টটাকে দেখবো, তখন যে অনেক যে পসিবল ট্রানজিশনস হতে পারে তার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা বেসিক্যালি ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপালটাকে মাথায় রেখে তোমাকে দেখতে হচ্ছে যে কোথায় গিয়ে প্রবাবিলিটিটা বেশি হচ্ছে। মানে তুমি কখনো এরকম করতে পারবে না যে ঠিক আছে বাবা এইটা এই যে ভি প্রাইম ইকুয়াল টু 2-তে পৌঁছাতে গেলে এইভাবে বেঁকে গিয়ে এই জায়গায় গেলে, যে এখানে কারণ এখানে প্রবাবিলিটি ডেনসিটি বেশি আর কি, তাহলে খুঁজে সেখানটা যাবে সেই সময়টাই নেই। খুঁজে যেতে সময় লাগছে ধরো 100 সেকেন্ড, কিন্তু ট্রানজিশনটা ঘটে গেছে হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে। তাহলে অত কম সময়ের মধ্যে খুঁজে যে জায়গায় প্রবাবিলিটি ডেনসিটি বেশি সেই জায়গায় সে পৌঁছাতে পারবে না। তাহলে প্রথমেই ভার্টিক্যাল ট্রানজিশন হবে। ভার্টিক্যাল ট্রানজিশনটা মানে আমার কোনো চয়েস নেই, ভার্টিক্যাল ট্রানজিশনটা হলো, কিন্তু যেহেতু এখানে এই কোন একটা ভাইব্রেশনাল লেভেল থেকে অন্য যে কোনো ভাইব্রেশনাল লেভেলে পৌঁছাতে পারে, কোনো সিলেকশন রুল নাই কিন্তু। মানে যেটা হচ্ছে একটা পার্টিকুলার ইলেকট্রনিক স্টেট থেকে একটা পার্টিকুলার ইলেকট্রনিক স্টেটে পৌঁছালো, কিন্তু ভাইব্রেশনের জন্য কিন্তু কোনো সিলেকশন রুল নাই, ঠিক আছে? মানে ভাইব্রেশনটা যেখান থেকে খুশি যেখানে খুশি যেতে পারে আর কি, এটা। এবারে অনেকগুলো পসিবল জায়গায় গেল, অনেকগুলো পসিবল জায়গায় গিয়ে তোমাকে যেটা দেখতে হচ্ছে যে জায়গায় প্রবাবিলিটিটা বেশি, মানে ইন আদার ওয়ে আমি বলবো যে জায়গায় ওভারল্যাপটা বেশি আর কি, সেই জায়গায় গিয়ে পৌঁছাবে। তার মানে বেসিক্যালি দেখো এই যেটা আমি এখানে বলেছিলাম, এই যে ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টরটা, সেইটাই বেসিক্যালি গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেল এবং এক্সাইটেড ভাইব্রেশনাল লেভেলের মধ্যে ওভারল্যাপ রিপ্রেজেন্ট করছে। যে জায়গাটা ওভারল্যাপ বেশি সেইটা করসপন্ডিংলি মোর ইন্টেন্স মানে স্পেকট্রাটাকে দেবে। সেইটা আমি ছবি দিয়ে দেখাচ্ছি যে জায়গা প্রবাবিলিটি ডেনসিটিটা বেশি সেইটা হচ্ছে তোমার মোর ইন্টেন্স স্পেকট্রাটা দিল আর এইটা। আর একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে তোমার ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপালটা, সেই ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপালটা কিন্তু এই যে কনসিকুয়েন্স অফ বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, এইটা কিন্তু ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপালটা আমি মানে এই যে যেটা বলছি না যে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ইলেকট্রনিক ট্রানজিশন টেক্সট সো কুইকলি, তার মানে কি ইলেকট্রনিক মোশন এবং ভাইব্রেশনাল মোশনের মধ্যে টাইম স্কেল বা ফ্রিকোয়েন্সি স্কেলের অনেকটা তফাৎ আছে বলেই তো তুমি ইলেকট্রনিক মোশন এবং ভাইব্রেশনাল মোশনকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ভাবতে পারছো। সেই জন্য যখন ইলেকট্রনিক ট্রানজিশনটা করছে তখন ভাইব্রেশন সেটা বুঝতেই পারছে না বলে সে তার মতো করে মলিকুলার জিওমেট্রিটাকে চেঞ্জ করে নিতে পারছে না, সেই জন্য ভার্টিক্যাল ট্রানজিশনটা করছে। সেই জন্য খেয়াল রাখবে যে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল is a consequence of born Oppenheimer approximation. দেখো তাহলে এই যে লাস্ট পার্টে আমি যেটা আলোচনা করলাম যে একটা ইলেকট্রনিক লেভেল থেকে আর একটা ইলেকট্রনিক লেভেলে ট্রানজিশনটা ঘটছে, কিন্তু ইলেকট্রনিক লেভেলের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যখন কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনিক ট্রানজিশন ঘটছে তার সঙ্গে সঙ্গে কিন্তু ভাইব্রেশনাল লেভেলটারও চেঞ্জ হচ্ছে। তাহলে ভাইব্রেশনাল লেভেলের যে চেঞ্জটা সেটা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে একটা পার্টিকুলার স্ট্রাকচার দেবে, যেটা আমি ডিটেলে পরের দিন আলোচনা করবো, যাকে বলে ভাইব্রেশনাল কোর স্ট্রাকচার। এবার আমি জাস্ট আজকে যতটুকু মানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট জাস্ট ইন্ট্রোডিউস করলাম, সেটা হচ্ছে এই যে ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর বলতে আমি বেসিক্যালি কি বুঝছি, ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপালটা কি, এবং এই ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপালটা কেমন করে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে ভাইব্রেশনের জন্য যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে কন্ট্রোল করছে।
ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে দেখো যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা আছে নাকি? স্যার বলছিলাম যে যখন আমার ট্রানজিশন হচ্ছে ইলেকট্রনিক আর ভাইব্রেশনাল স্টেটের মধ্যে, তো আমার ইলেকট্রনিক যে স্টেটগুলোর মধ্যে ট্রানজিশন হচ্ছে সেটা তো আমার সিলেকশন রুল ফলো করে হচ্ছে, আবার ভাইব্রেশনাল গুলোতেও আমার সিলেকশন রুল ফলো করে না, হচ্ছে। ভাইব্রেশনে মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে কোনো ভাইব্রেশনাল সিলেকশন রুল নেই, যে কোনো ভাইব্রেশনাল লেভেল থেকে যে কোনো ভাইব্রেশনাল লেভেলে ট্রানজিশন হতে পারে। কিন্তু স্যার যে ভাইব্রেশনাল যে রুলটা মানে সিলেকশন রুলটা মানে 0 থেকে 1 এ হতে পারে, মানে অ্যানহারমোনিসিটির যেটা রুল হ্যাঁ, সেটা সেইটা এখানে অ্যাপ্লিকেবল না। আচ্ছা হ্যাঁ, সেইটা এখানে লাগবে না। মানে তোমার যেটা হচ্ছে যে যখন ইলেকট্রনিক ট্রানজিশনটা ঘটবে তখন ইলেকট্রনিক সিলেকশন রুলটাই লাগবে, আর যে কোনো ভাইব্রেশনাল লেভেল থেকে যে কোনো ভাইব্রেশনাল লেভেলে ট্রানজিশনটা ঘটতে পারে আর কি। ঠিক আছে, মানে আমি জাস্ট এটা লিখে দিই কোথাও একটা, যে তোমার ডিউরিং electronic transition there is no selection rule associated to vibrational state। হ্যাঁ, মানে যখন ইলেকট্রনিক ট্রানজিশনটা ঘটবে তখন যে কোনো ভি লেভেল থেকে যে কোনো ভি লেভেলে ট্রানজিশনটা ঘটতে পারে। হ্যাঁ, এখানে কোনো সিলেকশন রুল নেই। এবারে ইন্টেন্সিটিটা কি হবে সেইটা নির্ভর করবে এই যে ইন্টিগ্রালটা, এটাকে আমি ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর বলছি, সেই ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টরের ভ্যালুর উপরে। ঠিক আছে, মানে দেখো মানে এইটা কিন্তু কেউ আবার ভুল করে বলো না যে স্যার এটা তো অর্থ নর্মালিটি কন্ডিশনের জন্য এটার ভ্যালু 1 অথবা 0 হয়ে যাবে। একদমই না। 1 বা 0 কখন হতো, যে যদি তুমি শুধুই মানে গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেল কনসিডার করতে, মানে যদি তুমি এইখানে যে মানে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের মধ্যে যে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেলগুলো আছে, ভি ইকুয়াল টু 0 1 2 3 4, এই যে স্টেটগুলো তারা অর্থ নর্মাল। কিন্তু এই ইলেকট্রনিক স্টেটের ভি লেভেলের সাথে এই ইলেকট্রনিক স্টেটের যে ভাইব্রেশনাল স্টেটস আর কি, তাদের মধ্যে কোনো অর্থ নর্মালিটি নেই। কিন্তু মানে কেউ যেন ভুল করে ভেবে পেল না যে এইটা তো স্যার ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল, মানে এইটা তো তোমার কি বলে অর্থ নর্মালিটি কন্ডিশনের জন্য যখন ভি ইকুয়াল টু ভি প্রাইম হবে তখন সেটা 1 হবে, যখন ভি নট ইকুয়াল টু ভি প্রাইম হবে হ্যাঁ তখন বেসিক্যালি 0 হবে। এইটা কেন কখনো ভেবো না আর কি। তাহলে এইটা হচ্ছে তোমার স্যার ওইটা তো স্যার হবে না স্যার, কারণ স্যার হচ্ছে স্যার দুটো স্যার ডিফারেন্ট ইলেকট্রনিক দুটো স্টেটের ডিফারেন্ট ভাইব্রেশনাল লেভেলের একদমই মধ্যে তাই, এটা ট্রানজিশন দুটো হচ্ছে। ডিফারেন্ট ইলেকট্রনিক স্টেটের মধ্যে আছে। মানে এই যে বাঁদিকের যে পার্টটা এইটা বেসিক্যালি তোমার গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এটা হচ্ছে এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সেই জন্য এইটা তার একটা মানে ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর এই ইন্টিগ্রেশন কষে দেখতে হবে। মানে কোনো সিলেকশন রুল নেই, কিন্তু তোমার এই ভ্যালুটা কতটা সেইটার উপরে নির্ভর করবে কিন্তু তোমার ইন্টেন্সিটি। যদি কোনো কারণে এটা 0 হয়ে যায় তাহলে করসপন্ডিং এই মানে বাঁদিকের পার্টটা সিলেকশন রুল দিয়ে অ্যালাউড হওয়া সত্ত্বেও হচ্ছে ওভারঅল জিনিসটা 0 হয়ে যেতে পারে, এটা হতে পারে। ঠিক আছে স্যার বলছিলাম যখন একটা ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে তখন কি স্যার ডাইপোল মোমেন্টে কোনো চেঞ্জ হচ্ছে? কারণ স্যার এই ডাইপোল মোমেন্ট হ্যাঁ, এই তো অপারেটর ইউজ বললাম করে তো, আমরা এই এই চেঞ্জটাকে দেখাচ্ছি। তো ডাইপোল মোমেন্টে তো চেঞ্জ হচ্ছে, বললাম তো, এটা অনেক আগেই তো বলেছি। হ্যাঁ, মানে এবং ওই যে যেখানে বললাম না যে তোমার এর ক্ষেত্রে এই যে এখানে আমি ভালো করে লিখলাম তো, যে রোটেশন বা ভাইব্রেশনের ক্ষেত্রে এই যে এখানে এই যে এই যে এই যে হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে দেখালাম, বা এই যে এইখানে লিখেছি দেখো যে এভরি মলিকুল রেসপন্স ইন ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড টু ইলেকট্রনিক রিডিস্ট্রিবিউশন। মানে ইলেকট্রন রিডিস্ট্রিবিউশনের জন্য তোমার ডাইপোল মোমেন্টের কিন্তু তোমার চেঞ্জ সব সময় হয়ে যাবে, সেখানে এটা মানে খুব ইজিলি চেঞ্জ হয়ে যেতে পারবে। এই জন্য তার জন্য তোমার আলাদা করে তোমাকে কিছু ভাবতে হচ্ছে না। মানে আলাদা করে ভাবতে হচ্ছে না মানে আমি বলছি যে তোমার ওই যে মলিকুলটা পোলার হতে হবে কি ইন্ডিউস ডাইপোল মোমেন্ট চেঞ্জ এসব নয়। মানে ইলেকট্রন চার্জ পার্টিকেল তার রিডিস্ট্রিবিউশন মানেই হচ্ছে তোমার ডাইপোল মোমেন্টের চেঞ্জ। স্যার ঠিক আছে।